এই যে মনে করেন একটা সুইচ নিলাম, সুইচের সাথে মনে করেন কয়েকটা ডিভাইস কানেক্টেড। এটাও একটা সুইচ, মাল্টি লেয়ার সুইচ। মাল্টি লেয়ার সুইচ দেখাইছিলাম আপনাদেরকে, ওটা লিখে রাখি মাল্টি লেয়ার সুইচ। মানে মাল্টি লেয়ার সুইচে মানে রাউটার হিসেবে কাজ করানো, যেটা তো দেখেন নাই, এটা দেখা দিবেন মাল্টি লেয়ার সুইচ। মাল্টি লেয়ার সো দেখেন এখন আমরা তাহলে এখানে এনাবল করে দিই, ইন্টারফেসটা এনাবল করে দিই। আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে এলএলডিপি। এলএলডিপি দেখেন কি বলে, শো এলএলডিপি দিলে কি বলে, এলএলডিপি ইজ নট এনাবল। তার মানে এলএলডিপিটা এনাবল করে নিতে হবে। তাহলে এলএলডিপি আমরা যে সিডিপির মতো আর কি, দেখেন শো সিডিপি দিলে কি হয়, শো সিডিপি কিন্তু বাই ডিফল্ট এনাবল থাকে, বাট এলএলডিপি বাই ডিফল্ট এনাবল থাকে না, এই হলো পার্থক্য। আপনার হচ্ছে গিয়া মানে নেইবারের ইনফরমেশন জানা, মানে আপনার প্রতিবেশী কোন রাউটার বা কোন সুইচ কত নম্বর পোর্টে কানেক্টেড, তার আইওএস এর মডেল কত, অপারেটিং সিস্টেমের মডেল কত, কত নম্বর ইন্টারফেসে কানেক্টেড, ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স, ভার্সন কত, বুঝলেন না, এগুলো সব জানা যায়। এটা হচ্ছে সুবিধা। তাহলে আমরা এখন এখানে এনাবল করে নিই এলএলডিপি। এলএলডিপি দেখেন রান কমান্ড হচ্ছে এলএলডিপি রান। দেখেন আমরা রান করে দিলাম, এখন দেখেন শো এলএলডিপি, দেখেন এই যে রান হয়ে গেছে অ্যাক্টিভ, ঠিক না? এটা কোথায়, রাউটার 1 এ দিলাম, তাহলে এখানেও করে দিয়ে এনাবল এলএলডিপি রান, তাহলে হয়ে গেল রান। আর এখানে কি অবস্থা দেখি, সুইচের কি অবস্থা দেখি, কন্ট্রোল সি শো এলএলডিপি, এলএলডিপি ইজ নট এনাবল, দেখছেন অবস্থা, সব জায়গায় এনাবল নাই, কোনো জায়গায় নাই। এলএলডিপি রান শো এলএলডিপি, ঠিক আছে, তার মানে মাঝখানটা তো নাই, তার মানে একই অবস্থা, সব জায়গায় এনাবল করতে হবে। শো কনফিগ এলএলডিপি রান, দেখেন শো এলএলডিপি অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এখন অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এবার হচ্ছে আমাদের ইনফরমেশন দেখার পালা। এখন মনে করেন আমার এই রাউটার গুলোতে কোনো অ্যাক্সেস নাই, এই রাউটার এই সুইচ বা এই রাউটারে কোনো অ্যাক্সেস নাই, আমি সামহাও এখানে কনসোল দিয়ে কানেক্ট করলাম, করে আমি যদি কমান্ড দেই তাহলে শো এলএলডিপি নেইবারস, তাহলে আমাকে দেখিয়ে দিবে যে আমার আশেপাশে কোন রাউটার এবং কত নম্বর পোর্টে কানেক্টেড, তাদের ডিটেলস মোটামুটি আসবে, দেখেন এই যে খেয়াল করেন, এবং তাদের ডিভাইস আইডি সহ দিতেছে, রাউটার সুইচ, বুঝেন না কি নামে আছে, মনে করেন এটা তো রাউটার নামে আছে, ঠিক আছে, রাউটার নাম আপনি পাল্টাই দিয়ে লিখেন, মনে করেন এটা রাউটার নাম থাকবে না,
তাহলে হোস্ট নেম দিয়ে দিলাম আমি হচ্ছে গিয়া R1 দিয়ে দিলাম। তাহলে এখন কি আসবে, এটা কি নামে শো করবে? R1 নামে শো করবে। এটা মনে করেন আমরা আর ওই রাউটার নামে শো করতেছি, আমি দিলাম রাউটার 2 নামে দিব, হোস্ট নেম দিয়ে দিলাম R2 নামে দিয়ে দিলাম। তাহলে এটা R2 নামে শো করবে। এটাকে মনে করেন আমি একটু নাম চেঞ্জ করে দিলাম, সুইচ নামে শো না করে আমি চাচ্ছি যে এটাকে হোস্ট নেম দিয়ে দিলাম সুইচ 1 নামে শো করি। ঠিক আছে, এইভাবে আমি দিয়ে দিলাম। এখন একটু পরে এখানে আপডেট হতে একটু সময় নিবে, সঙ্গে সঙ্গে দেখাবে না, একটু পরে, যখন অলরেডি চলে আসে দেখেন, বুঝতে পারছেন এখানে রাউটার 1 2 সুইচ 1 সব দেখা যাচ্ছে। তার মানে ওইখানে নাম যা থাকবে সেটাও দেখাবে আপনাকে, ওই রাউটার বা সুইচের নাম কি এবং কত নাম্বার পোর্টে কানেক্টেড। লোকাল পোর্ট মানে আমার সুইচের কত নাম্বার পোর্টে কানেক্টেড, আর এগুলা কি দেখাচ্ছে ক্যাপাবিলিটি কি রাউটার। তার মানে এই তিনটা ডিভাইসই কি রাউটার, এই সুইচ রাউটার। কারণ কি মাল্টি লেয়ার দেখে রাউটার, মাল্টি লেয়ার না লাগালে এটা সুইচ দেখাতে। দেখেন একটা সুইচ, নরমাল সুইচ লাগাই, একটা নরমাল সুইচ লাগালে কি দেখাবে? সুইচ দেখাবে। দেখেন একটা সুইচ লাগাবে, নরমাল সুইচ। এটাকে মনে করেন হোস্ট নেম পাল্টাই দিই, ফার্স্ট নেম হচ্ছে সুইচ 2। ঠিক আছে, খেয়াল করেন এবার আপ হোক। এই যে দেখেন শো এলএলডিপি নেই, এবার দেখেন এখনো আসে নাই না। কারণ আসে নাই কেন? কারণ আমরা এটা এনাবল করি নাই, আমরা ভুলে গেছি। এলএলডিপিটা আমরা এনাবল করতে ভুলে গেছি, এলএলডিপি রান করতে হবে, এবার আসবে। এলএলডিপি রান না থাকলে হবে না এখন। এই জন্য আপনার সিডিপিটা সহজ, সিডিপিটা বাই ডিফল্ট এনাবল থাকে, সিডিপি দিয়ে আপনি দেখে ফেলাটা সহজ আর কি। এই যে দেখেন চলে আসছে। সুইচ 2 কি দেখাচ্ছে? ক্যাপাবিলিটি কি? বি মানে কি? বি মানে কি? ব্রিজ মানে সুইচ, ব্রিজ মানে কি? সুইচ। আর বাকিগুলো আর, আর মানে রাউটার, ব্রিজ মানে সুইচ। ঠিক আছে, ব্রিজ আর সুইচ একই জিনিস। সো এটা ব্রিজ, ক্যাপাবিলিটি ব্রিজ। আর এগুলো দেখাচ্ছে। এবার দেখেন আমরা আরো ডিটেইলস যদি দেখতে চান তাহলে ডিটেইলস কথাটা লিখতে হবে, ডিটেইলস। রাউটারকে ব্রিজ বানাতে পারবেন না? সুইচে ব্রিজ বানানো যায়, রাউটারে মানে মাইক্রোটিকের মধ্যে যে সুইচ গুলো আছে, মাইক্রোটিক তো অ্যাজ এ সবকিছু, এটা হলো একটা খিচুড়ি, খিচুড়ি ডিভাইস। এটা একটা মাইক্রোটিক রাউটার। মাইক্রোটিক গুলো কি? এটা কোনো রাউটার না, আসলে এটা একটা কি খিচুড়ি মার্কা ডিভাইস। মাইক্রোটিক অ্যাজ এ খিচুড়ি ডিভাইস, এখানে আপনার সবকিছুই আছে, গোলালুর মতো আর কি। আপনি দিয়ে তরকারি দিলে সাথে, মাছে দিলে হবে, মাংসের সাথে দিলেও হবে, এটা হলো এটা সবকিছুর সাথে চলে। মাইক্রোটিক বানানোই হয়েছে এইভাবে। এটা অ্যাজ এ সার্ভার কাজ করবে, অ্যাজ এ লিনাক্স, অ্যাজ এ মনে করেন সিসকো, অ্যাজ এ মনে করেন সুইচ, আপনি যেটা চান সেটাই এটা। ওর ঠিক নাই, ওর কোনো স্পেশালাইজেশন নাই, ওর একটা খিচুড়ি মার্কা ডিভাইস, সোজা কথা। ঠিক আছে, বাট ভালো, সস্তায়, ওই জন্য বাংলাদেশ চলতেছে এখন মাইক্রোটিকের উপরে চলতেছে। অনেক দেশ এরকম চলতেছে, বাংলাদেশ ছাড়াও এরকম অনেক দেশ মাইক্রোটিকের উপরে চলতেছে, কারণ এটা সস্তায় পাওয়া যায়। আপনার একটা 5,000 টাকা দিয়ে একটা সুন্দর মাইক্রোটিক কিনে একটা অফিস সুন্দর চালানো যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এটা খারাপ না, আমি খারাপ বলতেছি না, বাট এটা ট্রাস্টেড না, ডিভাইসটা কি ট্রাস্টেড ডিভাইস না। এবং এটা মাঝে মধ্যে ম্যাল ফাংশন করতেই পারে, হ্যাং করতে পারে, বিভিন্ন রকমের প্যাকেট লস হতে পারে, সমস্যা হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে এমন এমন প্রবলেম দেখবেন এটাতে আসলে, যেটা আপনার কোনো লজিক খাটবে না, তখন আপনাকে রিবুট দিলে অনেক সময় সলভ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় রিবুটেও কাজ হচ্ছে না, তখন হচ্ছে আইওএস আপডেট করতে হয়, রিসিভ করা লাগে, আপডেট করা লাগে, বিভিন্ন রকমের প্রবলেম আসে, যেগুলো আসলে আসা উচিত না, কিন্তু আসে। কারণ এটা ওইভাবে টেস্টেড প্রোডাক্ট না, ওইভাবে স্পেশালাইজড প্রোডাক্ট না, যেভাবে আর&ডি করে আসে। একটা সিসকো প্রোডাক্ট মনে করেন বানানোর আগে যে পরিমাণ আর&ডি হয়, টেস্টিং হয়, মাইক্রোটিক প্রোডাক্ট নিয়ে ওরকম হয় না।
ওইটা আপনার জাস্ট একটা ওরা একটা মোটামুটি বানাটানে ছেড়ে দিয়ে বাজারে ছেড়ে দিয়ে বসতে হবে। পরে এটা পাবলিক এটা ভুল ত্রুটি বের করে খুঁজে টুজে করে, পরে ওটা দেখা যায় হয়তো অংশ ভার্সন আপডেট করে হয়তো মনে করে সলভ করা হয়, কোনো কোনো ইস্যু সলভ হয়, কোনো কোনো ইস্যু সলভ হবে। বুঝছেন এই জিনিসটা? হতাশ হইন না, আমি হতাশার কথা বলতেছি না, আমরাও ইউজ করি, সবাই ইউজ করে, তারপরে করতে হয় কারণ বাজেট কম, সবার তো বাজেটে কুলায় না। মনে করেন আমাদের আছে 1100 পপ আছে, তাই 1100 পপে তোমার সিসকো অর্ডার দিতে গেলে তো আমি ফকির হয়ে যাবে, ঠিক না? এই জন্য মাইক্রোটিক চালাইতে হয়, কিছু করার নাই। মেন মেন যেগুলি বড় বড় পপ গুলোতে সিসকো চালাই, আর বেশিরভাগ গুলাতে কি চালে, মাইক্রোটিক চলে। এইভাবেই চলে। কি লাগবে আপনার? বুঝছেন জিনিসটা? তাহলে দেখেন যে ডিটেলস দিলে কি আসলো, দেখেন ডিটেলসে কি শো করে, ডিটেলস যখন দিলাম দেখেন কি কি শো করে, এই পোর্ট নাম্বার আগেই বলছে শো করে, ঠিক না? তারপরে যে অপারেটিং সিস্টেম কি আছে সেটা শো করতেছে, তারপরে রাউটার না সুইচ সেটা দেখাচ্ছে, তারপরে যে ফিজিক্যাল ইন্টারফেস ক্যাপাবিলিটি দেখাচ্ছে, কত নাম্বার পোর্ট, 100 বেস, ঠিক না? ফার্স্ট ইথারনেট পোর্ট সেটাও বোঝাচ্ছে, ম্যাক অ্যাড্রেসও বোঝাচ্ছে, ঠিক না? ম্যাক অ্যাড্রেস কত সেটাও জানা যাচ্ছে, নামটা কি দেওয়া আছে সেটাও দেখাচ্ছে, ঠিক না? সেইভাবে করে আমরা এইসব ইনফরমেশন আমরা পেয়ে যাই। এটাই আসলে মোটামুটি এলএলডিপি, মানে সিডিপিও তাই, সিডিপিও তাই একই জিনিস। যেমন সিডিপি দেখেন একইভাবে, সেম ভাবে সিডিপিও দেখেন, একদম হুবহু একই। সিডিপি নেইবার ডিটেল একই জিনিস দেখেন, বুঝছেন জিনিসটা? একই জিনিস, হুবহু একই জিনিস। এটা এনাবল করা লাগে না, এটা এনাবল করা লাগে, এটা বাই ডিফল্ট চলে সিসকোতে। এটা অনলি ফর কিসের জন্য? সিসকো, সিসকো ডিসকভারি প্রোটোকল, প্রোটোকলের নামে কিন্তু সিডিপি, সিসকো ডিসকভারি প্রোটোকল, কারণ এটা সিসকোর জন্য প্রোভাইডার, এটা অন্য কথা পাবেন না। বাট এলএলডিপিটা পাবেন, এলএলডিপিটা আপনি মাইক্রোটিকও পাবেন, মাইক্রোটিকে পাবেন, অন্যান্য ডিভাইসেও পেতে পারেন। এলএলডিপিটা কমন, এলএলডিপি সম্ভবত উইন্ডোজেও মনে আছে, কারণ দেখি সম্ভবত এলএলডিপি উইন্ডোজেও থাকতে পারে। এলএলডিপি দেখেন, এই যে এলএলডিপি দেখছেন, দেখেন দেখছেন এলএলডিপি এখানেও আছে, উইন্ডোজও আছে, কারণ আপনার এলএলডিপি এখানে এনাবল থাকলে আপনার এই পিসি কেও দেখাবে, এলএলডিপি এনাবল ডিভাইস থাকলে পিসি কেও সে দেখাবে, এনাবল থাকতে হবে এলএলডিপি, এই টিক চিহ্ন দেওয়া মানে কি এনাবল, এনাবল থাকতে হবে। এখন যদি মনে করেন একটা সিসকো রাউটার একটা পিসির সাথে কানেক্ট আছে, ওটা এলএলডিপি এনেবল করা আছে, তাহলে এই রাউটার থেকে পিসি দিয়ে ইনফরমেশন দেখা যাবে। বুঝতে পারছেন জিনিসটা? এই বিষয়। তাহলে এই ছিল এলএলডিপির কাহিনী, কিচ্ছা কাহিনী। এই 18 সেটা হচ্ছে 20 আসলে। তা আসেন আমরা তার আগে সিসলকটা একটু দেখি, সিসলকটাকে আগে নিয়ে আসি। মুছে গেল, আচ্ছা আসলে 21-এ আমরা সিসলক দিয়ে দিই। সিসলক কি জিনিস দেখেন, সিসলক মানে লক দেখাবে আপনাকে, কি দেখাবে? লক, সিস্টেমের লক দেখাবে, রাইট। সিসলক মানে সিস্টেমের লক, এটাই সিসলক। এই একটা ফ্যান দিয়ে দেন তো, গরম লাগে, একটা ফ্যান দিয়ে দেন দেন, সিসলক, ঠিক আছে? তাহলে সিসলক আর কিভাবে কাজ করে দেখেন, খেয়াল করেন। এখন আমি এখানে সিসলক এনাবল করব, দেখেন এখানে আমি একটা ইয়ে লাগাবো, সার্ভার লাগাবো, সার্ভার। এই যে এখানে সার্ভার আছে কিন্তু, দেখতে পাচ্ছেন? এই যে সার্ভার, এই সার্ভারটা দিলাম, এখানে সার্ভার কানেক্ট করতেছি আমি, আগের ছবিতে আমি একটা সার্ভার কানেক্ট করে দিচ্ছি। এখন এটাকে কি করব? অন করব, অন করে দিব, ইন্টারফেসটাকে এনাবল করব আর কি, সোজা কথা নো শাটডাউন দিব আর কি।
তো আমরা এখানে কনফিগ টিতে যাব, F0/1 নো শাটডাউন, তাহলে হইলো এটা এইবার আপনি খেয়াল করেন এইখানে তো আমরা দিলাম, তার আগে আইপিটাও দিয়ে দিই আমরা, আইপি না দিলে আবার কাজ করবে না। এখানে এখানে মনে করেন আমরা একটা আইপি দিয়ে দিই, এই যে এখানে মনে করেন একটা আইপি আমি সেট করে দিলাম, এখানেও একটা আইপি দিয়ে দিই, এখানকার আইপি মনে করেন 1.1.1.0/30, এখানে হচ্ছে 2.2.2.0/30, ঠিক আছে? তাহলে এই গেল। আর হচ্ছে এখানে আমরা এখন আইপিটা বসিয়ে দিচ্ছি, এই যে এখানে 2 দিচ্ছি, দেখেন এখানে দিলাম 1, এইখানেও 1 দিয়ে দিলাম। তাহলে আমি একটু আইপি গুলো কনফিগার করে ফেলি এই রাউটারে, ঠিক আছে? রাউটারের নামটা একটু বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে, রাউটার 2 তো ভিতরে 2 দিয়ে দিই, ঠিক না? মানে একটু কনফিউশন তৈরি হচ্ছে, আর 2 দিয়ে দিই, এইবার ঠিক আছে। না এবার সিসলগে চলে গেছি আমরা, এলএলডিপি তো কিছুই না, জাস্ট খালি দেখলাম আমরা, ওইটা তো দেখলাম। এবার স্যার এটা সিডিপি না, সিসলগ বলছিলাম, সিসলগ এটা যে সিসলগ করতেছি আমরা, ঠিক আছে? তার আগে আমরা আইপিটা বসাচ্ছি, ইন্টারফেস F0/0, এটা নো শাটডাউন, তারপরে আইপি অ্যাড্রেস মনে করেন দিলাম কত, 1.1.1. মনে করেন 1, 255.255.255.252, ঠিক আছে? এবার আরেকটা কত ছিল, 0/1, এখানে কত বললাম আমরা, নো শাটডাউন দিলাম, তারপরে আইপিটা আমরা বসিয়ে দিচ্ছি 2 ব্লকের, তাই তো 2.2.2.1, ঠিক আছে? এবার মনে করেন আমরা এখানে একটা ওএসপিএফ করে ফেলতে পারি, বা ইএজেপি করি, ইএজেপি করি সহজ, ইএজেপিটা সহজ আছে, ইএজেপিটা সহজ বেশি, ইএজেপি করে ফেলি, রাউটার ইআইজিআরপি, ঠিক না? 1 ইএজেপি 1, তাহলে নেটওয়ার্ক দিয়ে দিলাম 1.1.1.0, একটা কত 2.2.2.2.2.0, সহজ একদম। ইএজেপিটা ইজি বেশি আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয়? খালি নেটওয়ার্কটা বলে দেয়, ইজি না, এটা চিন্তা সহজ আর কি আছে, সেটাই একদমই ইজি। ইন্টারফেস গিগাবিট 0/0/0, তাহলে নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 1.1.1.2, 255.255.255.252, তারপরে এবার ইএজেপিটা আপ করে ফেলি, এখানে আমাদের কনফিগারেশন করে ফেলি, ইএজেপি কনফিগ রাউটার ইআইজিআরপি 1, নেটওয়ার্ক হচ্ছে কত 1.1.1.0, এই দেখেন আপ হয়ে গেছেন, মানে মারতে দেরি আর আপ হতে দেরি হয় না, এই জন্য ইএজেপি আমার প্রিয় প্রোটোকল, খুব ফাস্টার প্রোটোকল, খুব দ্রুত কাজ করে, ঠিক আছে? তাহলে হয়ে গেল ইএজেপি, এখানে হয়ে গেল, এখানে আমাদের হয়ে গেল সবকিছু ডান আমাদের। এখন দেখেন আমরা এখানে ইয়া করি, আগে কনফিগার করে আসি আইপিটা কত, এখানকার আইপি হবে 2.2.2, 2.2.2.2, ঠিক না? সার্ভারের হচ্ছে আইপি হচ্ছে 2.2.255.255.252, গেটওয়ে হবে 2.2.2.1, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখেন এখানে সিসলগ সার্ভিস আছে, দেখেন এই সার্ভিস এখানে সিসলগ কি আছে, অন আছে, সিসলগ সার্ভিসটা বাই ডিফল্ট অনই থাকে এখানে। তবে এখানে আপনাকে লগগুলি দেখাবে, লগ দেখাবে কোথায়, এইখানে লগ আসবে, তাহলে এটা এখনো আসবে, পরে আমরা কনফিগার করলে আসবে, তাহলে আমরা এখানে কনফিগার করে দেই, দেখেন আমরা এখানে লাগু করব লগইন এই যে লগইন অন, লগইনটা অন করলাম,
তারপরে লগিং হোস্ট, লগিং হোস্ট কত 2.2.2.2, এই যে। তারপরে আছে কি আর কিছু আছে লগিং বাফার অ্যাড্রেস অফ দ্য লগিং হোস্ট, ঠিক আছে। তাহলে আমরা কি দিলাম, এই যে লগিং আইপি দিয়ে দিলাম, লগিং হোস্ট দিয়েও দিলাম, একই জিনিস দিলাম, আর কি করলাম লগিং অন করে দিলাম। এই তো লগিং দিয়ে আর কোনো কমান্ড তেমন কিছু নাই, আর দরকার নেই, বাকিগুলো মোটামুটি ঠিক আছে। ট্র্যাপ ইউজ হয়ে গেল। এখন দেখেন আমরা একটু দেখে আসি, এই যে দেখেন যখন আমি এটা করলাম, দেখেন এখানে কি বলতেছে, মেসেজ দিচ্ছে কিন্তু কনফিগারেশন ফ্রম কনসোল বাই কত সিসলগ লগিং টু হোস্ট এত পোর্ট 504 স্টার্টেড হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। যখন আমি কনফিগার করে এক্সিট করে বেরিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে কি হলো, সার্ভিসটা রান করলো। এবার দেখেন ওখানে অলরেডি লক চলে আসতে পারে, এখন অলরেডি আসছে কিছু আসে নাই, না আসুক সমস্যা নাই। এখন আমরা কি করতে পারি, এখান থেকে একটা ইন্টারফেসকে শাটডাউন দিয়ে দিতে পারি, বামেরটা, কারণ ডানেরটা তো ইন্টারফেস শাটডাউন করলে তো আমার ইনফরমেশন সার্ভারে যাবে না। বামেরটা করে দেখেন 0/0, এটাকে আমি শাটডাউন দিয়ে দিলাম, কোনো কারণে দিয়ে দিলাম, দেখেন শাটডাউন হয়ে গেল না। এখন দেখেন এখানে লক চলে যাওয়ার কথা, দেখেন লক চলে আসছে, দেখেন এই দেখেন সার্ভারে লক চলে আসছে। লগে কি লেখা, এই যে ফার্স্ট ইথারনেট ইজ ডাউন, দেখছেন লাইন প্রোটোকল ডাউন হয়ে গেছে, এবং ইএসজিআরপি নেইবার ডাউন হয়ে গেছে, দেখছেন খেয়াল করছেন। এই যে অ্যাডমিন ডাউন করছে, এটা কি ডাউন হয়েছে, অ্যাডমিন ডাউন করবে, সেটাও বুঝে গেছে যে কমান্ড দিয়ে ডাউন করা হয়েছে, সেই লগও এখানে চলে আসছে। তারপরে বলছে যে ইএসজিআরপি প্রোটোকলটা ডাউন হয়ে গেছে, তার মানে এখন মেসেজ আছে 3টা। আমি এখন আবার আপ করে দিলে কি আসবে, আবার মেসেজ আসবে, দেখেন এটা আবার এখন আমি শাটডাউন দিব, নো শাটডাউন, নো শাটডাউন, দেখেন আপ হয়ে গেছে। আবার দেখেন সার্ভারে যান, দেখেন লক চলে আসছে, দেখেন দেখছেন লগের সংখ্যা বেড়ে গেছে না, এই দেখেন আবার বেড়ে গেছে, চেঞ্জ স্টেট টু আপ, দেখছেন আপ হয়ে গেছে। তার মানে নতুন লগগুলো উপরে আসে, এগুলা নিচের গুলা হলো পুরান লগ, এটা যা আপ হওয়ার পরে এটা আসছে, ঠিক আছে। এবার আসেন আমরা ওই পাশ থেকে লগ ইন মুছে দিই, এই পাশের ইন্টারফেসকে শাটডাউন করে দিই, এই রাউটারের ইন্টারফেসটাকে শাটডাউন করে দিই। তাহলে তার অ্যাডমিন ডাউন কিনা সে বুঝবে না, বুঝবে গিগাবিট 0/0/0, দেখেন শাটডাউন, দেখেন এখন ডাউন হয়েছে, এখন শুধু ইএসজিআরপি ডাউনের মেসেজ আসা উচিত। দেখেন এখন কি বলবে, এই যে স্টেট টু আপ, কিন্তু এখন দেখেন ইএসজিআরপি ডাউন হয়ে গেছে, আসবে এখন দেখবেন, এটা এখনো মনে আসে নাই মনে, এই যে দেখেন ডাউন, দেখছেন ইএসজিআরপি ডাউন হয়ে গেছে, নেইবার ডাউন হয়ে গেছে, ক্লিয়ার। দেখেন এখন আবার আমি আপ করলে আবার আপ দেখাবে, নো শাটডাউন, এখন দেখেন এখন আপ হয়ে যাবে, এই যে একটু 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 করে আপ হবে, দেখেন এটা ডাউন দেখাচ্ছে না, এখন আপ দেখাবে। অনেক সময় একটু দেরিতে আসে লগ, বাট আসবে। এই যে দেখেন আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তার মানে আমরা লগে দেখতে পারি, ভাবে আমরা কনফিগার করে জাস্ট আমরা সিসলগ সার্ভার মেইনটেইন করে আমরা লগ চেক জেনারেট করতে পারি, মানে ট্রাবল শুটিং এর জন্য কাজে লাগে লগটা। কেন লাগে, ট্রাবল শুটিং এর জন্য, আমার কোন সময় লগ ডাউন হয়েছিল রাউটার, কোন সময় আমার ইএজিপি ডাউন হয়ে গেছিল, কোন সময় আমার ইন্টারফেস ডাউন হয়ে গেছিল কিনা, তাহলে আমি এগুলি জানতে পারলাম আগে ভাগে, ঠিক আছে। লগ সার্ভার দেখে আমি জানতে পারলাম, আমার তখন সুবিধা হলো। মনে করেন আমি ছুটিতে আছি, তাহলে মনে করেন বৃহস্পতিবার অফিস থেকে চলে গেলাম 5টার দিকে, আবার রোববারে আসলাম, তাহলে আমি এর মাঝখানে 2 দিন কি ঘটলো, কোনো কিছু সমস্যা হলো কিনা রাউটারে বা নেটওয়ার্কে, আমি দেখবো কিভাবে, লগ সার্ভার লাগবে। এই জন্য লগ সার্ভারটা জরুরি, কারণ সবসময় তো আমার চোখে তাকায় থাকা সম্ভব না, রাউটার চেক করা সারাক্ষণ ঢুকে ঢুকে চেক করা সম্ভব না, লগ সার্ভার মেনটেন করলে এই জিনিসগুলো সহজে আপনি ক্লিয়ার। তাহলে এটা গেল। এরপরে আমরা আসি এনটিপি তে, আসি এনটিপি। এখন আমরা এনটিপিটা দেখি ফেলি। এনটিপির হচ্ছে আপনার নেটওয়ার্ক টাইম প্রোটোকল, নেটওয়ার্ক
টাইম প্রোটোকল, তার মানে টাইমটা নিবে কোথেকে? নেটওয়ার্ক থেকে নিবে। সে ঘড়িটা আপডেট করবে, ঘড়ির টাইম যে আপডেট করবে কোথেকে? নেটওয়ার্ক থেকে করবে, ঠিক আছে? লোকাল মেশিন থেকে না করে আপনার নেটওয়ার্ক সার্ভার থেকে করবে এনটিপি। ক্লিয়ার? এখন যদি আপনি এনটিপি সার্ভার সাথে আপডেটেড থাকে, এনটিপি সার্ভার সাথে কনফিগার থাকে, উইন্ডোজও থাকে তো এটা। এই দেখেন উইন্ডোজে কিন্তু খেয়াল করেননি মনে হয়, খেয়াল করছেন কখনো? করেননি মনে হয়। এই যে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম, অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম, এখানে তো এনটিপি সার্ভার আছে, কিন্তু এনটিপি সার্ভারের সাথে যদি সে সিনক্রোনাইজ করে তার মানে ওই অনুযায়ী ঘড়ির টাইম আপডেট হয়। এখানে থাকে কিন্তু ঘড়ির টাইম থাকে। কোথায় ডেট এন্ড টাইমে আসছিলাম না? হ্যাঁ, এই যে সিঙ্ক নাও আসছে, এই যে লাস্ট সাকসেসফুল সিনক্রোনাইজেশন এত, এই যে টাইম সার্ভার দেখেন কি লেখা? টাইম ডট উইন্ডোজ.com, মানে এটা একটা উইন্ডোজের টাইম সার্ভার। উইন্ডোজের একটা টাইম সার্ভার আছে, তার নাম হচ্ছে time.windows.com। কারণ ওই সার্ভার থেকে সে এখানে সিনক্রোনাইজ যদি আপনি করে দেন তো এখান থেকে নেট থাকতে হবে অবশ্যই। এই জিনিসটাই আমরা এখন এখানেই করব, দেখব। জাস্ট টাইমটা নিবে সে কোত্থেকে? সার্ভার থেকে, সার্ভার থেকে। তাহলে আমরা এখানে করে দিচ্ছি, দেখেন এই যে এটা গেল আমাদের সিসলগ। এবার দেখেন এনটিপি আছে, দেখেন খেয়াল করেন এখানে এনটিপি কোথায়? এই যে এনটিপি দেখতে পাচ্ছেন, এনটিপি কি আছে? অন আছে, অন আছে। তাহলে এনটিপি সার্ভার আমরা অলরেডি আছে। এখন আমরা এখান থেকে টাইমটা আমরা করতে পারবো। তার আগে আমরা এখানে ঘড়ির টাইমটা একটু ঠিক করে নিতে পারি। টাইমটুকু উল্টো পাল্টো হয়ে গেছে, কোথায়? মে মাসের 25 তারিখ নাকি? কি লেখা? মে 2025 দেখাচ্ছে, উল্টা পাল্টা দেখাচ্ছে। 12টা 48 নাকি? মে দেখাচ্ছে কেন? হওয়া উচিত কত এখন? নভেম্বর। এই যে নভেম্বর 15, ঠিক আছে? টাইম ঠিক আছে? ওকে, নভেম্বর এত 12টা 48। তাহলে এনটিপি অন আছে, এনটিপি কি আছে? অন আছে। অথেন্টিকেশন যদি আপনি দিতে চান দিতে পারবেন, না চাই না দিলেও কোনো সমস্যা নেই। অথেন্টিকেশনটা জরুরি না, অথেন্টিকেশনটা মানে ইউজার নেম পাসওয়ার্ড আর কি। অথেন্টিকেশন মানে কি? ইউজার নেম পাসওয়ার্ড। এটা আপনি সেট করতেও পারেন, না করলেও কোনো প্রবলেম নেই, কোনো ক্ষতি নেই। ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি কোনো ফিল্ড না। তাহলে এখানে আমরা দেখতাম যেটা রাউটারে লগ ইন করতেছি আমরা, দেখেন এখানে আমরা বলে দিচ্ছি এই যে এনটিপি, এনটিপি সার্ভার কোথায়? এই যে সার্ভার, এনটিপি সার্ভার, এনটিপি সার্ভার কত হবে? 2.2.2.2, ঠিক আছে? আমার সার্ভার হবে এনটিপি সার্ভার কত হবে? 2.2.2.2। এই আর কিছু লাগবে এখানে? আপডেট ক্যালেন্ডার দরকার হওয়ার কথা না। দেখি আমরা এখানে ক্যান্সেল করে চলে আসি। তার আগে আমরা শো ক্লক দেখি, শো ক্লক দেখেন কত সাল দেখায়? 1993 সাল টাইম দেখাচ্ছে, ঠিক আছে? এখন দেখি একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এনটিপিতে একটু আপডেট হতে কি লাগে? একটু একটু সময় লাগে, একটু অপেক্ষা করেন। দেখি আমরা আপডেট হবে, মোশন দেখা যায় 2-4 মিনিট 5 মিনিট লেগে যায়। একটু আমরা অপেক্ষা করি, তারপরে দেখি 50 সেকেন্ড বাজে তো 1-2 মিনিট পর চেক করে দেখি। সঙ্গে সঙ্গে অনেক সময় আপডেট হয় না। আকাশ কোথায় এখন? বাড়িতে নাকি? কি করে সে বাড়িতে? আপনাদের কি কিসের প্রশ্ন সেটা জানলে বুঝুন নাকি না? যাবেন, সময় তো শেষ পর্যায়ে, ঠিক না? কেউই জানে নাকি আপনারা এই গ্রুপ থেকে কেউই জানে না? অন্যান্য বর্তমানে কয়েকভাবে ভাগ করে করে যেত। আগে আগে অন্যান্য ব্যাচে একবার কিন্তু যেত না সবাই, তবে এক ব্যাচ যেত বা ব্যাচ আসতে ফিজিক্যালি একটু ভিজিট করে আসতে হবে। দেখি শো ক্লক, শো ক্লক এখনো আপডেট হচ্ছে না। দেখি আর কি আছে, এনটিপির আর কিছু আছে কিনা দেখি, তারপরে বড় করি। অথেন্টিকেট
মাস্টার সার্ভার ট্রাস্টেড কি আপডেট ক্যালেন্ডার তো কিছু লাগার কথা না, বুঝেন নাই? এনটিপি সার্ভার দিলে হয়ে যাওয়া উচিত, বুঝে না? আপডেট ক্লক কোথায়, কোনটা কথা বলছি? আপডেট ক্যালেন্ডার, ক্যালেন্ডার হচ্ছে ক্যালেন্ডার, এটা ক্লক না। আচ্ছা ওইটা দিয়ে দিতে চালিয়ে দেয়, অসুবিধা নেই, সমস্যা নেই। এনটিপি কি বলতেছে? আপডেট ক্যালেন্ডার দেন, আপডেট ক্যালেন্ডার কি বলে দেন, এটা অসুবিধা নেই। ক্যালেন্ডার আপডেট এই যে দেখেন আসছে 25 সাল। এবার আসে না, এবার আমরা উল্টা পাল্টা ইচ্ছা করে করি। এবার আমরা এখানে ঘড়ির টাইম উল্টা করে দেয়, উল্টা ইচ্ছা করে করে ফেলি। এটারে এখন নভেম্বর থেকে আমরা মার্চ বানাই ফেলি, ঠিক আছে? মার্চের আজকে 10 তারিখ বানাই দিলাম, ঠিক আছে? এইবার আমরা আবার এখানে ঘড়ির টাইম দিকে আপডেট হয় কিনা। এটা তো নভেম্বর, এখন মার্চ চলে আসা উচিত, একটু সময় নিবে, ঠিক কিনা? আমরা আরেক কাজ করতে পারি, একবার রিলোড দিয়ে দিতে পারি, ঠিক না? রিলোড, রিলোড, যাও রিলোড হয়ে যায়। দেখেন মার্চে আবার 93 চলে গেছে, মানে আবার পুরান আমলে চলে গেছে। কোন আমলে গেছে? 1993। না দেখি এটা 1993 যায় কেন, এটা দেখি দাঁড়ান। এটা বানানো মনে হয় 1993 সালে মনে হয়। সার্ভারটা কোথায় কবে বানানো দেখি, রাউটার কিছু লেখা আছে 86 থেকে 12 22 আর 93 সালের কিছু ইনফরমেশন দেখাচ্ছে না। এখনো আপডেট হয় নাই, চেক করো। যা আবার ওই আপডেট করে নিবি, এনটিপি আপডেট ক্যালেন্ডার করে দিচ্ছি একবার। কন্ট্রোল জেড শো ক্লক। আমাদের সার্ভারের টাইম তুমি ঠিক আছে তো? এনটিপি সার্ভার দেয়া আছে তো? হ্যাঁ দেয়া আছে। সার্ভারে কি আবার সেভ দেয়া লাগে কিনা দেখি দাঁড়ান। না সার্ভারে তো ঠিকই আছে, একবার অফ করে অন করতে পারি। এনটিপি সার্ভার কি করলাম, অফ অন করলাম। এটা অনেক সময় ঝামেলা করে সার্ভার গুলা, আর প্যাকেট ট্রেসার তো, তাই সেখানেও একটা ঝামেলা আছে। নর্মালি এটা হয়ে দেখুন না, ডোবার হয়ে গেল তাড়াতাড়ি, অনেক সময় এটা লেট করে দেয়। বাট জিনিসটা এইটাই, কনসেপ্ট এটা আর কিছু না, খালি টাইমটা ওখান থেকে নিবে সোজাই, কথা বুঝছেন না? জিনিসটা কনসেপ্টটা বুঝছেন? এটাই, এটা আর কিছু না, মানে এটা এখানে অনেক সময় পারফেক্ট, অনেক সময় কাজ করে, অনেক সময় করে না, বিষয়টা এটা আর কিছু না। এটা আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট টপিকস কিছু না আসলে। এই তো মাল্টি লেয়ারটা আগে দেখাই ফেলি আপনাদেরকে, মাল্টি লেয়ারটাকে উপরে নিয়ে আসুন। তেইশ নাম্বার, সেই দেখেন মাল্টি লেয়ারকে কিভাবে আমরা কনফিগার করতে পারি, খেয়াল করেন। তার মানে মাল্টি লেয়ারকে আমরা কি বললাম, মাল্টি লেয়ারকে সুইচকে এজ এ রাউটার হিসেবে আমরা কনফিগার করতে পারি। এখন দেখেন এখানে কি আছে, এটা এটা এই মুহূর্তে সুইচ হিসেবে আছে, ঠিক কি না? আসলে কি সুইচ হিসেবে আছে? দেখি আমরা, দেখি আসলে কি হিসেবে আছে, দেখি আমরা ঢুকে দেখি, না ঢুকে বুঝবেন না। যেমন দেখি আমরা এখন কি করলাম, আমরা শো
আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন এই যে ইন্টারফেসে অনেকগুলো পোর্ট দেখাচ্ছে, ঠিক কিনা? মনে করেন যে ফার্স্ট ইথারনেট 0/1, ঠিক কিনা? এই 0/1 আমার এখানে কানেক্ট করা, তাহলে 0/1 আমি একটা আইপি বসে, রাউটার হলে তো আইপি বসাতে পারবো, রাউটার হলে আইপি বসাতে পারবো না? রাউটার হলে ওই পোর্টে আমি কি করতে পারবো? আইপি বসাতে পারবো। সুইচ হলে তো ওই পোর্টে আইপি বসানো যাবে না, এই হলো বিষয়। আইপি বসাতে পারলে আপনি বুঝবেন যে সেটা আইপি রাউটার আছে 0/1। দেখেন নো শাটডাউন, এটা তো দেয় আগের মধ্যে। তারপরে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মনে করেন এখানে আমরা দিয়ে দিলাম, আরেকটা ব্লক দিয়ে দিই, সেই ব্লকটা হচ্ছে কত, এখানে আমরা কত বসেছিলাম 1 ব্লক না? আচ্ছা 1 এর তাহলে একটু বড় করি, ব্লকটাকে একটু বড় করি, কারণ একটু ব্যাস লেগে যেতেছে, বুঝলেন? ব্যাস লেগে যাচ্ছে। এই যে 1.1 এ ঠিক আছে, ওই ব্লকটাই বসাই। ইন্টারফেস গিগাবিট 0/0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.2, যা ছিল তাই 255.55.252, না সরি 252 তো আমি দিতে যাচ্ছি না, 48 বড় ব্লক করতে যাচ্ছি, ঠিক না? দেখেন বড় ব্লক করছি, এখন ডাউন হয়ে আবার আপ হয়েছে। এইবার আসেন এখানেও একই কাজ করে দিই। তাহলে ইন্টারফেস এফ 0/0, 255.255.248, ঠিক আছে? এই সো হয়ে গেল এখানে। এবার এখানে কত 1 আসলো, এখানে কত বসেছিলাম 2, এখানে আমরা 2 বসেছিলাম ওই ব্লকেরই, 1 ব্লকেরই কিন্তু। আর এখানে কত বসাবো 3, কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এখানে /30 জায়গায় কত করলাম 29 করে দিলাম, তার মানে ব্লকটা বড় হয়ে গেল। উদ্দেশ্য হচ্ছে এটা, এটাকে আমরা একটু সেভ করে ফেলি আগে। তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে কত 1.1.1.3, 255.255.255.248, দেখেন কি বলে, কি বলতেছে? তার মানে কি সুইচ হিসেবে আছে, এই জন্য বসতেছে না। কারণ আগে দেখবেন যে ইনভ্যালিড ইনপুট ডিটেক্ট মানে আমি বানান ভুল করছি কিনা, বানান ভুল আছে কোনো লাইনে কোনো ভুল নেই, তার মানে এটা সুইচ পোর্ট হিসেবে আছে। তাহলে এখন কি করতে হবে, এটাকে করে লিখতে হবে নো সুইচ পোর্ট, নো সুইচ পোর্ট। তাহলে এখন কি হয়ে গেল, এটা রাউটার হয়ে গেছে, কারণ এটা সুইচ পোর্ট নাই, নো সুইচ পোর্ট বলে দিলাম মানে এটা সুইচ পোর্ট নাই, এটা এখন রাউটার পোর্ট হয়ে গেছে। এখন বসবে, এখন এখানে সেম আইপিটি আমি বসাই দিব, বসে গেছে, কথা বলছেন? তার মানে মাল্টি লেয়ার সুইচগুলো তো সুবিধা হচ্ছে এটা, আপনি একই পোর্টকেই সুইচ হিসেবে কনফিগার করতে, একই পোর্টকে চাইলে রাউটার পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। সুইচ পোর্ট বললে সুইচ পোর্ট হয়ে যাবে, নো সুইচ পোর্ট বললে রাউটার হয়ে যাবে, সহজ একদম, কমান্ড কিন্তু সহজ। সুইচ পোর্ট বললে সুইচ হয়ে যাবে, সুইচের পোর্ট হয়ে যাবে, আর নো সুইচ পোর্ট বললে রাউটার হয়ে যাবে, এই পার্থক্য এটা। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের এখানে। এবার দেখেন আমরা এখানে ইএজআরপিও করতে পারবো, যেহেতু মাল্টি লেয়ার সুইচ, রাউটিং প্রোটোকল তো আছে এখানে, এখানে আমরা ইএজআরপি করে ফেলি। এটা এই সুইচের মধ্যে আমরা ইএজআরপি করবো এখন, যে রাউটার ইএজআরপি 1, এই যে আগের মতো। কি বলতেছে? আইপি রাউটিং নট এনাবল, তার মানে এখানে একটা কমান্ড দিতে হবে কি আইপি রাউটিং, এই যে আইপি রাউটিং কমান্ড দিতে হবে। তার মানে সুইচকে রাউটারের সাথে যখন কনফিগার করবে একটা এক্সট্রা কমান্ড দিতে হবে আইপি রাউটার, তাহলে রাউটার হয়ে যাবে। সুইচ পোর্টকে রাউটার বানানো হচ্ছে নো সুইচ পোর্ট, আর রাউটিংটা এনাবল করার জন্য কমান্ড হচ্ছে আইপি রাউটিং, তাহলে আপনার রাউটিং এনাবল হয়ে গেল। এবার হচ্ছে আপনার রাউটার ইএজআরপি 1, এখন দেখ নিয়ে নিচ্ছে কমান্ড, একটু কিন্তু নিচ্ছিল না, ঠিক না? আইপি রাউটিং কমান্ডটা দিতে হবে। তারপরে নেটওয়ার্কটা বলে দিব, আমাদের নেটওয়ার্ক কত 1.1.1.0, এই দেখেন আপ হয়ে গেছে, ইএজআরপি আপ হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে এইভাবে আমরা চাইলে মাল্টি লেয়ার সুইচকে আমরা রাউটার হিসেবে কনফিগার করতে পারি। কি হলো? দিয়ে আসুন।
কি অবস্থা আপনার, কি অবস্থা, কি ঘুম পাচ্ছে নাকি? রাতে ঘুম হয় নাই? বসেন। তাহলে বোঝা গেছে সুইচকে কিভাবে আমরা চাইলে রাউটার বানাতে পারি। তাহলে দুই কমান্ড, একটা হচ্ছে নো সুইচ পোর্ট করলে পোর্টটা রাউটার পোর্ট হয়ে গেল, আর হচ্ছে রাউটিং এনাবল করার জন্য আইপি রাউটিং। এই দুইটা ছাড়া কোনো পার্থক্য নাই, এই দুইটা দিয়ে দিলে পুরোপুরি রাউটার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হলো কমান্ড। এবার আসেন নর্মাল সুইচ। এই যে এটা হচ্ছে নর্মাল সুইচ, এটা ছিল মাল্টি লেয়ার সুইচ। তাহলে নর্মাল সুইচে আইপি বসানোর নিয়ম কি? নর্মাল সুইচকে আইপি বসাতে হলে কি করতে হয় বলেন তো? ইন্টারফেস ভিলেনের উপরে আইপি বসাতে হয়, ঠিক না? এই যে ইন্টারফেস ভিলেন 1, এখানে আমি চাইলে একটা আইপি বসাতে পারবো এভাবে করে 1.1.1.4 255.255.255.248 এইভাবে। তার মানে ভিলেন ইন্টারফেসের উপরে সরাসরি সুইচ পোর্টে কখনো আইপি বসানো যায় না। ক্লিয়ার? নর্মাল সুইচগুলোতে আপনার আইপি বসাইতে হলে ভিলেন ইন্টারফেসের মধ্যে আইপি বসাতে হবে। সেটা ইন্টারফেস ভিলেন 1 হোক, ভিলেন 2 হোক, ভিলেন নাম্বার যাই হোক না কেন, যে ভিলেনে বসাবেন সেই ভিলেন নাম্বার দিবেন, দিয়ে আইপি অ্যাড্রেস বসাই দিবেন। তাহলে ভিলেন ইন্টারফেসের মধ্যে আইপি বসানো যায়, বাট সরাসরি সুইচ পোর্টে নর্মাল সুইচে আইপি বসানো যায় না। আর গেটওয়ে বসানোর কমান্ড হচ্ছে এখানে, নর্মাল সুইচের গেটওয়ে বসানোর কমান্ড কি? আইপি ডিফল্ট গেটওয়ে 1.1.1.1 এভাবে আইপি ডিফল্ট গেটওয়ে, মানে ডিফল্ট রাউট বসানোর কমান্ড। আর যেটা আমরা রাউটারে দেখি আইপি রাউট 0.0.0.0 0.0.0.0, আর এখানে হচ্ছে কমান্ডটা কি? আইপি ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে। ওই ডিফল্ট রাউটটা এইভাবে কমান্ড দেয়। এই ক্লিয়ার? তাহলে আমাদের এটা ডান, মাল্টি লেয়ার হয়ে গেল। এবার আমরা ওয়াইফাইটা দেখে ফেলতে পারি, ওয়াইফাইটাও সহজ আছে। ওয়াইফাই কনফিগারেশনটা দেখে ফেলি। 24-এ দেখেন ওয়াইফাইটা, এখন একটা আমরা ওয়াইফাই রাউটার অন করব। এখানে কিন্তু ওয়াইফাই রাউটার আছে, কিন্তু এই যে ওয়্যারলেস ডিভাইস, এই যে এটা অ্যাক্সেস পয়েন্ট। আর কি আছে? রাউটারও আছে, এখানে রাউটারও থাকার কথা। অ্যাক্সেস ডিভাইস, এই যে পাইছি, এই যে এই যে এটা হচ্ছে ওয়াইফাই রাউটার, মানে আপনাদের বাসা বাড়িতে যেগুলো ইউজ করেন সোহো রাউটার যেগুলো আমরা বলি, স্মল অফিস, হোম অফিস, যেটা এই রাউটারটা সেই রাউটারটা। সো এখানে আমরা চাইলে এই রাউটারটাকে এখন কি করতে পারি? কনফিগার করতে পারি। বাট বাই ডিফল্ট কি থাকে? কনফিগারেশন করাই থাকে। এগুলো বেশিরভাগ সময় কি থাকে? করাই থাকে। সো প্লাগ এন্ড প্লে হয়। নরমালি কি হয়? প্লাগ এন্ড প্লে, জাস্ট লাগাও, প্লাগ করো এবং প্লে করো, মানে চালাও। প্লাগ এন্ড প্লে মানে কি? লাগাও এবং ইউজ করো, মানে কিছু করা লাগে না। বাই ডিফল্ট বাসায় কিনে এনে লাগাই দিলেই কাজ করে। বাট সিকিউরিটির জন্য আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, এসএসআইডি চেঞ্জ করতে হয়, এটা আপনার নিরাপত্তার জন্য। বাট বাই ডিফল্ট কিছুই লাগে না, বাট আইনে লাগাই দিলে এটা কাজ করবে। সিস্টেমটা এভাবেই করা থাকে। কি হলো এটা? ও আপনার ঠিক ক্লিক করছে, ঠিক করে দেন। এটা কি টিভি? এটা হাই সেন্সর না? হাই সেন্সর। সো দেখেন বাই ডিফল্ট কি থাকে, দেখেন যে পার্ট কি থাকে, যে ইন্টারনেট সেটআপ, ঠিক না? এখানে কি থাকে? উপরেটা হচ্ছে যে ইন্টারনেট, তার মানে এটা কি? এটা কোনটা? আইএসপি ইনফরমেশন।
তাহলে আইএসপি থেকে এসে এখানে লাগবে ইন্টারফেস ইন্টারনেটে, এখানে বাই ডিফল্ট ডিএসসিপি করা হবে। ম্যাক্সিমাম আইএসপি কি করে ডিএসসিপি দেয়, চলে ডিএসসিপি থাকে। আর ডিএসসিপি না থাকলে আজকাল কি দেয় পিপিপিওই দেয়। তো পিপিপিওই থাকলে পিপিপিওই করার কনফিগার থাকে যে পিপিপিওই, তখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেন। আর যদি বলে যে না স্ট্যাটিক করো, তখন আপনাকে স্ট্যাটিক দিয়ে আপনাকে আইপিটা বসায় নিতে হবে। তার মানে আপনার আইএসপি আপনাকে কি দিবে সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে কনফিগার করবেন। ডিএসসিপি এর তো কিছুই করা লাগবে না, নাথিং, খালি প্লাগ এন্ড প্লে। আর যদি বলেন না পিপিপিওই, তাহলে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে বসায় নিতে হবে এখানে পিপিপিওই করে। আর যদি স্ট্যাটিক হলে তাহলে পুরো আইপি বসাইতে হবে, আইপি সাবনেট মাস্ক গেটওয়ে ডিএনএস সবই বসাইতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আপনার ইন্টারনেট পার্ট মানে আইএসপির পার্ট। এবার আসেন ল্যান পার্ট। ল্যান পার্টে কিছুই না, ল্যান পার্টে বাই ডিফল্ট একটা ব্লক বসানোই থাকে। এখানে কোন ব্লক আছে এখন? 0 ব্লক, 192.168.0.1 এই ব্লকটা বসানো আছে। সাবনেট মাস্ক আছে কত? 0। তার মানে 256টা আইপি অ্যাড্রেস এখানে এনাবল করা আছে। 0 মানে 256টা। তো একটা বাসা বাড়িতে কখনোই 256 জন ব্যক্তি থাকে না, ঠিক কি না? তার মানে এটা হিউজ অ্যামাউন্ট। সে এতটা দরকার নেই, আপনি এটা ছোট করে দিতে পারেন চাইলে। এটা আপনি চাইলে ব্লকটাকে আরো ছোট করে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার মানুষ কতজন সে অনুযায়ী আপনি এটাকে সাবনেট মাস্কটা চেঞ্জ করে দিতে পারেন। যদি একজন হন তাহলে 252 দিয়ে দিলেন, যদি আপনি 5 জন হন তাহলে 248 দিয়ে দিলেন, তাহলে আপনার নেটওয়ার্ক আপনার জন্য হয়ে গেল। কারণ একটা বাসা বাড়িতে পারবেন, এটা চাইলেও পারবে না। সো এটা একটা সিকিউরিটি কিন্তু, কথা বলছেন? আপনি যদি এখানে ছোট করে দেন এটা আপনার জন্য একটা নিরাপত্তা। তাহলে বাইরের মানুষ সহজে বেশি কানেক্ট চাইলেও বেশি কানেক্ট হতে পারবেন, অপশন নেই। হ্যাঁ হ্যাঁ পিপিপি তো করাই যাবে, থাকবে অবশ্যই থাকবে, সেটা থাকবে। ঠিক আছে, বুঝছেন তো জিনিসটা? সো আপনি যদি এখানে কমাই দেন এটা আপনার জন্যই ভালো। আপনার কমে গেল, অপশন কমে গেল, মানে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনাটা কমে গেল। আর যে ডিএসসিপি সার্ভার বাই ডিফল্ট কি থাকে? এনাবল করা, এনাবল করা। এবং ডিএসসিপি রেঞ্জও এখানে বলা আছে, দেখেন এখানে রেঞ্জ কটা দেওয়া আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার 50 জন, 50 জন বাই ডিফল্ট পাবে এখানে বলা আছে। আপনি যদি চান যে না আরো কমাই দিবেন, কমাই দেন, 50 জনের জায়গায় 2 জন লেখেন, তাহলে 2 জন পাবে, 2 জন আইপি পাবে। এভাবে করেও আপনি এটাকে রেস্ট্রিক্ট করতে পারেন ডিএসসিপির মাধ্যমে। এখানে বাই ডিফল্ট বলা আছে 50 জন ইউজার, তার মানে 50 জন কানেক্ট করতে পারবে। যদিও সাবনেট মাস্ক 256 জন, বাট এখানে ডিএসসিপির মাধ্যমে 50 জন বলা আছে। আর স্টার্টিং আইপি শুরু ছিল থেকে 100 থেকে। তার মানে ডিএসসিপি থেকে যারা আইপি শুরু করবে প্রথম জন পাবে 100, তারপরে জন 101, 102 ভাবে করে আসবে 50টা। তার মানে 150 পর্যন্ত আসবে এইভাবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। স্যার একটা কোশ্চেন ছিল, বর্তমানে বেশিরভাগ আইএসপি পিপিপিও দিয়ে দেয় কেন? পিপিপি ম্যানেজ করতে সহজ, ওদের মনে রাখতে সুবিধা, বুঝেন না? কাকে দিলাম মানে আইডেন্টিফিকেশনের জন্য সহজ আর কি। মানে আইডেন্টিফাই করাটা, শুনি যে স্যার এখানে বলে আইপি খরচ বলে কম হয়। হ্যাঁ আইপির খরচও তো কম, আইপির খরচ কম না, মনে করেন আপনার প্রাইভেট আইপি দিচ্ছে, তো তারা তো আপনাকে কি দিচ্ছে? প্রাইভেট আইপি দিচ্ছে। সো প্রাইভেট পিপিপি ওই ছাড়াও যদি সে আমরা প্রাইভেট আইপি চালিয়ে দিতে পারবে। ওটা যে একান্তই প্রাইভেট আইপির জন্যই দিচ্ছে তা না, মূলত এটা আপনার অথেন্টিকেশনের জন্যই দিচ্ছে, মানে আমাকে মনে রাখা, আপনাকে মনে রাখা এবং আনঅথরাইজ যেন কেউ না হয়। দুইটা সুবিধা, বুঝলেন না? আনঅথরাইজ কেউ লগ ইন করতে পারবে না, এটা হলো প্রথম কথা। আর আইপি তো সে চাইলে প্রাইভেট আইপি এমনিও দিতে পারে, ডিসিপি থেকেও দিতে পারে না? সে একটা ডিসিপি সার্ভার করে প্রাইভেট আইপি ছেড়ে দিতে পারলো, আপনি প্রাইভেট আইপি পেলেন, ব্রাউজ করলেন। কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিলে কি হলো? অথরাইজ ব্যক্তি পাইলো, কারণ আপনার ইউজার নেম পাসওয়ার্ড তো আরেকজন জানার কথা না। সো এটার জন্য মূলত করে, মূল জিনিস অথেন্টিকেশন, অথরাইজেশন, বুঝলেন না? মানে ম্যানেজমেন্ট সুবিধার জন্য। আর হচ্ছে এক ইয়েতে ইউজার আর ইয়েতে 2 জন লাগবে। হ্যাঁ 2 জন যেন না হয়, ঠিক না? একজনই ইউজ করলে একটা টাইম কয়জন করলো? একজন যেন করলো, এটা আর কি। এটা বাট এটা তো আসলে সম্ভব না। মনে করেন আপনি চাইলে কি আপনি আবার শেয়ার করতে পারবেন না? পারবেন তো, যদি আপনি টেকনিক্যালি সাউন্ড হন, আপনি আবার ঠিকই এটাকে আবার কি করতে পারবেন? শেয়ার করতে পারবেন, অসম্ভব কিছু না, সেটা সম্ভব। বাট টেকনিক্যালি সম্ভব, টেকনিক্যালি সম্ভব। সো এটা অসম্ভব কিছু না। বাট এটা বাই ডিফল্ট যারা নর্মাল ইউজারদের জন্য কিন্তু পারবে না, তারা তো আর পারবে না। তো ওই জন্য ভালো। তার মানে পিপিপি এর সুবিধা অনেকগুলোই আছে। একটা অথেন্টিকেশন হলো, প্লাস হচ্ছে শেয়ার্ড লিঙ্ক কমে গেল। সব বেশিরভাগ সব মানুষ তো টেকনিক্যাল পারসন না, ঠিক না? বেশিরভাগ মানুষ তো সাধারণ আম জনতা। তা আম জনতার পক্ষে তো এটা আপনার ওইভাবে টেকনিক্যালি করে কারো কাজ করে এটাকে শেয়ার করে আবার একজন নিয়ে 10 জন চালাবে, এরকম তো নর্মাল সবাই তো হবে না, ঠিক কিনা? এটা এখানে হচ্ছে সেই বিষয়টি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন তো জিনিসটা? এটা গেল। তারপর আবার রিজার্ভেশনও আছে। ডিসিপি রিজার্ভেশনের মাধ্যমে চাইলে আপনি ফিক্সড করে দিতে পারেন। কাউকে যদি ফিক্সড করতে চান যে অমুক আইপি, ঠিক না, অমুক আইপি, এন্টার যে ক্লায়েন্ট নেম,
অ্যাসাইন আইপি ফিক্সড আইপি দিলেন এবং তার ম্যাক অ্যাড্রেস সেট করে দিলেন, তাহলে রিজার্ভেশন করে দিলেন, মানে ওই ম্যাক থেকে আসলে ওই আইপি পাবে, ওই আইপিটা চেঞ্জ হবে না তার, এটা হচ্ছে রিজার্ভেশন। আইপিটা ফিক্সড থাকলো আর কি। মনে করেন আপনার পছন্দের আইপি 100, আপনি চাচ্ছেন যে আমার সবসময় আমি 100ই পাবো, 192.168.0.100 আইপি পাবো আমি, তাহলে আপনার একটা পছন্দের আইপি থাকতেই পারে, যেন আপনার আইপিটা যেন চেঞ্জ হয়ে কখনো 102, 3 বা 101 এরকম না হয়, তাহলে আপনি চেঞ্জ করে না, তাহলে আপনি রিজার্ভ করে দিলেন, তখন এটা ওইভাবে থাকবে, ফিক্স থাকবে, আপনি যতবারই রিস্টার্ট হন কানেক্ট করেন আবার ওই আইপি পাবেন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে রিজার্ভেশনের বিষয়। তারপরে আসে মেইনলি জিনিস যেটা লাগে সেটা হচ্ছে সিকিউরিটি। ওয়্যারলেসে আসেন, ওয়্যারলেসের মধ্যে কি থাকে, এই যে বাই ডিফল্ট দেখেন নেটওয়ার্ক মোড থাকে কি মিক্সড থাকে, এখানে মিক্সড মানে এখানে যে কি আপনার যে বিভিন্ন যে প্রোটোকল গুলো আছে যে বিজিএম, এই যে বিজি মিক্সড আছে, একটা আছে জি অনলি, একটা আছে বি অনলি, একটা আছে এন অনলি, তার মানে এগুলো হচ্ছে এক একটা স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে এক একটা ওয়াইফাই এর একটা স্ট্যান্ডার্ড, এগুলো অনুযায়ী আপনার কোনোটাতে ব্যান্ডউইথ কম, কোনোটাতে ব্যান্ডউইথ বেশি পাওয়া যায়। যেমন আমার জানা মতে এন এ সর্বোচ্চ 300 পর্যন্ত পাওয়া যায়, এন এ 300 পর্যন্ত পাওয়া যায়, আর বি তে সম্ভবত 54 বা এরকম পাওয়া যায়, 54 এমবিপিএস পর্যন্ত, আর জি তে মনে হয় একটু বেশি এরকম, মানে ব্যান্ডউইথের একটু স্ট্যান্ডার্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন আছে। যেমন এখন তো আরো ওয়াইফাই আরো বেরোছে, ওয়াইফাই 6 বেরোছে, এটা আরো বেটার পারফরম্যান্স, আরো বেটার বেশি স্পিড পাওয়া যায়। তো এখানে তো ওয়াইফাই 6 সাপোর্ট করে না, বুঝলেন না, এখানে মিক্সড মোড আছে, মানে আপনি চাইলে বিজিএন তিনটাই ইউজ করতে পারবেন মিক্সড রাখলে, তাহলে এটা রাখাটাই ভালো, যা আছে তাই থাকবে ডিফল্ট, এখানে চেঞ্জের কোনো প্রয়োজন নেই। আর যে ডিফল্ট যে নেটওয়ার্ক এসএসআইডি হচ্ছে ডিফল্ট থাকলো, ঠিক কি না? তাহলে বাই ডিফল্ট যেটা আছে ডিফল্ট, আপনি চাইলে পরে আপনি নিজের মতো করে নাম বসাই দিতে পারেন, এটা করতে পারেন। আর এসএসআইডি ব্রডকাস্ট যেটা, এটা বাই ডিফল্ট এনাবল থাকে, তার মানে শো করবে, আর ডিসেবল করলে কি হবে, শো করবে না, শো করবে না। আপনি আগে থেকে বসায় রাখবেন, বসায় আপনি এটাকে ডিসেবল করে রেখে দিবেন, তাহলে আপনার রাউটারকে কেউ দেখবেও না, সার্চ করেও পাবে না। ডিসেবল করে রাখার সুবিধা হচ্ছে আপনার রাউটারকে কেউ খুঁজেও পাবে না, সার্চ করেও পাবে না, তার মানে কানেক্ট করার সুযোগ সম্ভাবনা কম, আপনার নিরাপত্তা বাড়লো, ম্যানুয়ালি কানেক্ট করবেন। তাহলে এটা সবচেয়ে সুন্দর বুদ্ধি হলো আপনি আগে এনাবল করেন, এনাবল করে আপনি আগে কানেক্ট করেন, কানেক্ট করে তারপরে ডিসেবল করে দিবেন, শেষ, আপনার তো কানেক্ট হয়ে গেছে, যতবারই আপনি কানেক্ট করবেন এটা অটোমেটিক পেয়ে যাবেন। এটা হলো ভালো বুদ্ধি। আমার সাজেশন হচ্ছে কি, আপনি একবার আগে এনাবল থাকা অবস্থায় সব ডিভাইসগুলো আপনার যা যা আছে, ল্যাপটপ মোবাইল, বেশি তো নাই, বাসার মধ্যে কয়জন থাকে, 2-4 জন যা আছে সবাই আগে কানেক্ট করে নিন, কানেক্ট করে নিয়ে পরে এবার এটা করে ডিসেবল করে সেভ করে রেখে দিন, তাহলে বাকিরা এসে এটা সার্চ করেও পাবে না, ওয়াইফাই নাই, ভাববে যে এই বাসায় ওয়াইফাই নেই, অথচ আপনারা ইউজ করতেছেন, ঠিক কিনা? যে মজার বিষয় না, তাহলে এটা ভালো। সো ব্রডকাস্ট বন্ধ করে রাখাটাই ভালো, সিকিউরিটির জন্য দরকার এটাই, ঠিক আছে, খুঁজেই পাবেন। তারপরে গেলেন আপনি সিকিউরিটিতে গেলেন, সিকিউরিটিতে গিয়ে এখানে যে এখানে অনেক রকমের ফায়ারওয়াল আছে, স্যার এটা না, ওয়্যারলেসের মধ্যে সিকিউরিটি আছে, ওয়্যারলেস, এই যে ওয়্যারলেসের সিকিউরিটি বাই ডিফল্ট কি থাকে, ডিসেবল থাকে। এটাকে আপনি বর্তমানে ভালো হচ্ছে যে WP2 পার্সোনালটা ভালো আছে, এটা করে দিলেন, আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিলেন, পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, আমরা একটা দিলাম আপাতত 1 2 3 4 5 6 7 8 15 দিয়ে দিলাম, আপনি পরবর্তীতে কঠিন কিছু দিলেন, ঠিক আছে, বাস্তবে কি করবেন, এটা কঠিন কিছু দিয়ে দিলেন আর কি। এখানে আমরা একটা নরমাল পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর আমরা একটা ওয়াইফাই যেটা দিলাম ডিফল্টটাকে বাদ দিয়ে আমরা এখানে কম আইটি করে দিই, কমিউনিকেশন আইটি, ঠিক আছে, কম আইটি করে দিলাম, এটা আমরা সেভ করে দিলাম, কম আইটি নাম করে দিলাম, তাহলে আমাদেরটা কম আইটি হইলো, আর পাসওয়ার্ড দিলাম কত, 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত করে দিলাম, এই তো আমরা আর কোনো কিছু চেঞ্জ করিনি। এবার আসেন আমরা এখানে চলে যাই, কানেক্ট করি, আমরা একটা ল্যাপটপ নিয়ে আগে দেখেন, একটা ল্যাপটপ নিয়ে নিচ্ছি আমরা, এই ল্যাপটপটাকে এখন ওয়াইফাই সাথে কানেক্ট করব, এখানে একটা পিসিও নিয়ে নেই, পিসির সাথেও কানেক্ট করব, তাহলে আসেন আমরা আগে ল্যাপটপকে কানেক্ট করি। ল্যাপটপ কানেক্ট করার জন্য যেটা করতে হবে আপনাকে আগে এই যে ইন্টারফেসটা চেঞ্জ করে নিতে হবে, কি করতে হবে, ইন্টারফেসটা চেঞ্জ করতে হবে, কারণ বাই ডিফল্ট এখানকার ল্যাপটপে ওয়াইফাই ল্যান কার্ড থাকে না, ওয়াইফাই ল্যান কার্ড থাকে না, সো আপনি এটাকে আগে পাওয়ার অফ করে নিতে হবে, পাওয়ার অফ করে এই যে ল্যান পোর্ট যেটা আছে এটাকে খুলে ফেলে দিতে পারেন, অথবা এখানে মনে খালি আছে যে এটাকে ফেলে দিতে পারেন, এই যে খুলে ফেলে দিলাম, তার মানে ল্যান কার্ডটা কি হলো, খালি হলো, ল্যান পোর্টটা খালি হয়ে গেল। এবার আমরা এখানে ল্যান কার্ডটা লাগাই নিব, দেখেন এই যে এটা ল্যান পোর্ট, এই যে দ্বিতীয় নাম্বারটা 300N, যেটা 300N, এই যেটা লাগাই, এই যে সেম ল্যান কার্ড লাগাই নিলাম, তাহলে ওয়্যারলেস ল্যান কার্ড লাগাইলাম,
ক্লিয়ার? এখানে একটা ওয়্যারলেস ল্যান কার্ড, আগে ছিল ল্যান্ড পোর্ট, ছিল নর্মাল RJ45 ছিল, কেবল লাগানোর পোর্ট ছিল, ওটা খুলে ফেলে দিয়ে আমরা একটা ওয়্যারলেস ল্যান কার্ড লাগাইছি। তারপরে আপনি এখানে ডেস্কটপে চলে যান, ডেস্কটপে গিয়ে ডিভাইস অন করতে হবে, আমি অন করতে ভুলে গেছি, পাওয়ারটা আবার অন করে দিলাম, আগে তো আমরা অফ করে নিয়েছিলাম, ল্যাপটপের পাওয়ার অন করে নিলাম, তারপরে ডেস্কটপ অন করলাম, পরে এবার আপনি যাবেন হচ্ছে এখানে ওয়াইফাই সেটিংস আছে, দেখেন এই যে পিসি ওয়্যারলেস, এই যে পিসি ওয়্যারলেসে যাবেন, গিয়ে এখন আমরা এখানে সার্চ করে পাবো, দেখেন খেয়াল করেন, এই যে দেখেন, দেখেন অলরেডি কিন্তু দেখেন ল্যাপটপ কার সাথে কানেক্ট হয়েছে, এক্সেস পয়েন্টের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে বাই ডিফল্ট, এক্সেস পয়েন্টের সাথে, কিন্তু আমরা তো এক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কার সাথে করতে, ওই রাউটারটা, রাউটারের সাথে কানেক্ট করতে হচ্ছে, সো রাউটারটাকে আমরা খুঁজে বের করতে হবে, এই যে কানেক্টে ক্লিক করতে হবে, কানেক্টে গেলে আমাকে এখানে শো করবে, দেখেন আমার কম আইডিটা আসবে একটু পরে, দেখেন আসছে কম আইডি, খেয়াল করছেন, এই কম আইডি আসলো, তারপরে যে কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট, এবার এখানে আমি পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 করে কানেক্ট করে দিলাম, এই দেখেন দেখছেন কোথায় ছিল কানেকশন, এখন কানেকশন ডিসকানেক্ট হয়ে আবার রাউটারে কানেক্ট হয়েছে, কথা বুঝছেন, এর থেকে কানেক্ট ছিল এখানে বাই ডিফল্ট কানেক্ট হয়েছে, এখন কানেক্ট হয়েছে রাউটারে, তার মানে এটা আমার কানেকশন পেয়ে গেছে, এবার একইভাবে আমরা কি করব, এই পিসিটাকে কানেক্ট করব সেম ভাবে, সো আমরা এখন পিসি কে কানেক্ট করে দেখব, এখানে সেম ভাবে আমরা এটাকে আবারও আগের মতো করে পাওয়ার আগে অফ করে নিব, তারপরে ল্যান্ড কার্ডটা ফেলে দিব, যে ল্যান্ড কার্ডটাকে ছুঁড়ে ফেলে দিব, যাও তুমি, তোমার দরকার নাই, আমার ওয়্যারলেস ল্যান্ড কার্ড দরকার, এই ওয়্যারলেস ল্যান্ড কার্ড লাগাই দিলাম, তারপরে আমি অন করে নিলাম, পিসি অন করে নিলাম, পিসি ওয়্যারলেস কানেক্ট, তারপরে অপেক্ষা করতে হবে এসএসআইডি পাওয়ার জন্য, যে কম আইটি চলে আসছে, তারপরে কানেক্ট, তারপরে এখানে আমার 1 2 3 4 5 6 7 8, তারপরে কানেক্ট করে দিলাম, দেখেন কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, তাহলে আমার পিসি ল্যাপটপ দুটাই ওয়াইফাই তে কানেক্ট হয়ে গেছে, এখন আমরা পিসি থেকে ল্যাপটপকে পিং করে দেখতে পারি, টেস্ট করে দেখতে পারি পিং করে পাচ্ছি কিনা, এই যে সাকসেসফুল হয়ে গেছে, দেখছেন, কারণ এই আইপি কত পাইছে দেখি, আমরা একটু দেখে আসি, আইপি কত পাইছে, 102 পাইছে, আর এই কত পাইছে, এই পাইছে 100 পাইছে, ঠিক আছে, সেভাবে করে আমরা ওয়াইফাই কনফিগার করতে পারি, সহজ না, ইজি, কিন্তু একদম ইজি, জটিলতা কিছু নেই। ওয়াইফাইটা সহজই আছে, একদমই সহজ, তারপরে আমরা দেখবো ডিবাগটা দেখে ফেলে, ডিবাগটাও সহজ, একদমই সহজ, ডিবাগ মানে ট্রাবল শুটিং, ডিবাগ মানে কি ট্রাবল শুটিং, মনে করেন কখনো অনেক সময় দেখা যায় যে আপনার নেটওয়ার্কে ট্রাবল হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, তখন আপনি ট্রাবল শুটিং করার জন্য ডিবাগ কমান্ডটা চালাবেন রাউটারে, এটা চালাবেন কিভাবে, এই কমান্ড দিবেন এইভাবে, এই দেখেন এখানে আমি রাউটারে ঢুকলাম, ঢুকে কমান্ড দিবেন হচ্ছে ডিবাগ, ডিবাগ দিয়ে দেখেন প্রশ্নবোধক দিন, ডিবাগ দিয়ে প্রশ্নবোধক দিলে আমাকে বিভিন্ন রকমের ডিবাগ চালানো যাবে, তাহলে কোন ধরনের ডিবাগ, আমার কোন ধরনের প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী আমি ডিবাগ চালাবো, আমার কি ইএজেরপি তে প্রবলেম হচ্ছে, তাহলে ইএজেরপি চালাবো, যদি আমার হচ্ছে কি আইপি তে সমস্যা, আইপি চালাবো, এনটিপি চালালে এনটিপি চালাবো, এভাবে ঠিক না, পিপিপি চালাবো, সো আমার যেটা দরকার আমি সেটা চালাবো, যেমন আমি শো ক্লক দিচ্ছি, এখন দেখেন শো ক্লক 93 দেখাচ্ছে, ঠিক কিনা, তাহলে আমরা ডিবাগটা এনটিপি চালিয়ে দেখতে পারি কি হচ্ছে আসলে ঘটনা, ডিবাগ এনটিপি প্যাকেটস, এনটিপি প্যাকেট কি আসতেছে কিনা আমি দেখলাম, অন করে দিলাম, ডিবাগ এনটিপি প্যাকেটস কি বলে, এই যে এনটিপি প্যাকেট আসতেছে, কি বলতেছে, এই যে এক্স মিট প্যাকেট টু এত, তার মানে প্যাকেট টুর কাছে ট্রান্সমিট করতেছে, দেখি আর কিছু আসে কিনা, কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে হবে, বুঝলেন না, এনটিপির প্যাকেট কোনো আসে কিনা, এইভাবে আমরা ডিবাগিং এর মাধ্যমে প্যাকেট দেখতে পারি, যে আবার দেখেন এক্স মিট ট্রান্সমিট টু 222, তার মানে সে 22 সাথে যোগাযোগ করতেছে ঠিকই, কিন্তু কোনো কারণে 22 থেকে হয়তো কোনো কারণে প্যাকেট রিসিভ করতেছে না, যে কারণে কিন্তু টাইমটা আপডেট হচ্ছে না, তার মানে এটা সার্ভারের সমস্যা, কথা বুঝছেন না, এই দেখেন কিন্তু সে কিন্তু পাচ্ছে, দেখেন আমি পিং করে দেখি 2.2.2.2, এই যে পিং করেও পাচ্ছি সার্ভারকে, কিন্তু সে কিন্তু আপ হচ্ছে না, তার টাইম আপডেট করতেছে না, আমরা তো একবার অন অফ করছিলাম, ঠিক না, এনটিপিটাকে কি করছিলাম আমরা, অন অফ করছিলাম, যে অফ তারপরে অন, আমরা তো অন অফ করছিলাম,
নাকি স্যার এখানে অথরাইজেশন দেওয়ার পরে স্যার এটা কাজ করবে? কেন আমাদের তখন না কাজ করলো? স্যার শুরুতে কাজ করছে, তো এরপরে তো স্যার মনে হয় কি ওই যে আপডেট করে না, হ্যাঁ ওটা করলে আপনার কাজ কোনটা এনটিপি আপডেট? আপডেট ক্যালেন্ডারে তো করে দিও। এটা তো করলাম, একবার তো করলাম, আবার করে আসবো দেখি। আর রিলেট দেওয়ার কারণে তো বুঝে যাইতে পারে না। আপডেট ক্যালেন্ডার আবার করলাম দেখুন। শো ওয়াও, অথেন্টিকেশন দিচ্ছিলেন, দেন অসুবিধা, দেন আমরা দিতে পারি, অসুবিধা দেখেন এনটিপির অথেন্টিকেশনও দেখা দিচ্ছি আমরা, দেখেন সমস্যা নেই, খেয়াল করেন এই যে এনটিপি অথেন্টিকেশন, দেখেন অথেন্টিকেশন অথেন্টিকেট, প্রথম কমান্ড হচ্ছে এনটিপি অথেন্টিকেট, তারপরে কমান্ড হচ্ছে কি এনটিপি অথেন্টিকেশন, CATION অথেন্টিকেশন কি, কি দিতে হবে একটা পাসওয়ার্ড, কি দিয়ে একটা নাম্বার, কি নাম্বার, কি নাম্বার দিয়ে তারপরে আপনি দিলেন MD5 দিবেন না কি দিবেন সেটা দেখেন, কি দিলাম তারপরে MD5, তারপরে ওয়ার্ড দিলাম আমরা সিসকো, ঠিক আছে। তাহলে কমান্ড কি দিলাম খেয়াল করেন, এনটিপি অথেন্টিকেট, তারপরে এনটিপি অথেন্টিকেশন কি MD5 সিসকো, তারপরে আবার আমরা এনটিপি দিয়ে আর কিছু আছে কিনা দেখি অথেন্টিকেশনের, তাহলে মাস্টার সার্ভার, আর হচ্ছে ট্রাস্টেড কি, কি নাম্বার ফর ট্রাস্টেড টাইম সোর্সেস, ট্রাস্টেড কি দরকার নেই এই। এবার আসেন ওখানে অথেন্টিকেশন আমরা দিয়ে আসি, এই যে এনাবল, কি নাম্বার কত দিছিলাম 1, পাসওয়ার্ড কত সিসকো, এই এই জিনিসটা শেষ হয়ে গেল অন, ঠিক আছে, এই আমরা অন করে দিলাম। এনটিপি আপডেট ক্যালেন্ডার, শো ক্লক, কাজ হচ্ছে না কিন্তু খেয়াল করছেন, ওই কি মানে এটা সার্ভারের ইস্যু, এখানকার প্যাকেট মেসেজ জানলাম মানে এতক্ষণ লাগে না আপলোড হতে, নর্মালি টাইম লাগে না, সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যায়, ঠিক থাকলে সবই ঠিক, কিন্তু প্যাকেট রিসার্চ সফটওয়্যার অনেক সময় বাগ থাকে, মাঝে মধ্যে একটু ঝামেলা করে। এবার আসেন আমরা ইয়া করি, যে ডিবাগ যেটা দেখতেছিলাম, ডিবাগ, ডিবাগ তো আমরা তখন কি করলাম, শুধু করলাম কোনটা এনটিপি করলাম, ডিবাগ এনটিপি প্যাকেটস, তারপরে ডিবাগ PIGRP, প্যাকেটস, এই যে দেখেন ইএজআরপির প্যাকেট গুলো সব আসতেছে, দেখেন খেয়াল করেন ইআরপি কি আসতেছে, প্যাকেট গুলো সব আসতেছে, দেখেন সেটা আপনি যদি চান এইভাবে প্যাকেট গুলো আপনি দেখতে পারবেন, সব কি কি আসছে, হেলো প্যাকেট আসতেছে, কোন ইন্টারফেসে আসতেছে, সিকোয়েন্স নাম্বার কত, আইডিবি কিউ নাম্বার কত, ফ্ল্যাগ নাম্বার কত, এজ নাম্বার কত, বুঝলেন সব আসতেছে, তাহলে আমরা ডিবাগ করে অনেক সময় ট্রাবলশুট করতে পারি, যদি কোনো কখনো আপ না হয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কেন আপ হচ্ছে না, এইসব এই মেসেজ থেকে অনেক সময় আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ দেখা গেছে যে এখানে আপনি এখন 252 বসে আছেন আপডেট না, কিন্তু আপনার আসলে আইপি তো 243 হবে, সে কারণে অনেক সময় হতে পারে, বা আইপি ভুল করে রাখছেন তখনও আর হবে না, এখানে মেসেজ দিলে অনেক সময় ট্রাবলশুট করতে পারে। তার মানে এটা মূলত কাজ লাগে কিসের জন্য, ট্রাবলশুটিং এর জন্য লাগে। আর বন্ধ করবেন কিভাবে, দেখেন বন্ধ করবেন কিভাবে, তাহলে তো এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, তাহলে ডিবাগ বন্ধ করবেন কিভাবে, আন আন অল দিলে হয়, আন অল বা আন ডিবাগ অল এরকম দিলে হয়, আন অনেক সময় বন্ধ করাটাও টাফ হয়ে যায়, অনেক সময় কি হয়
মুছে দিলে না, এই ডিবাগেরই একটা যন্ত্রণা আছে, একবার দিলে এটা বন্ধ করাটা টাফ হয়ে যায়। অনেক সময় বন্ধ করাটা, বেশি ট্রাফিক আসতে থাকলে, বেশি প্যাকেট আসতে থাকলে তখন ঠিক মতো আপনি কি করা যায় না, অফ করা যায় না। তখন যাবে, আপনি কেবল টেবল খুলে পারবেন, কেবল খুলে দিলে মেসেজ আসতে বন্ধ হয়ে মরবে, তখন তখন পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে ডিবাগের আরেকটা বড় প্রবলেম হচ্ছে আপনার বেশি প্যাকেট আসার কারণে যদি ছোট সাইজের রাউটার হয়, প্রসেসও হাই হয়ে যেতে পারে। প্রসেস আপনাকে তখন আবার ঠিক মতো প্রসেস করতে পারবে না, এটাও একটা লিমিটেশন। সো হাই এন্ডের রাউটার না হইলে প্রবলেমও ক্রিয়েট করতে পারে। এই যে দেখেন এখন বন্ধ করতে পারছি, দেখেন কমান্ড কি দিলাম, আনডেবল মানে আনডিবাগ অল আর কি। আনডিবাগের আমি সংক্ষেপে লিখছিলাম আনডেব, আসলে আনডিবাগ অল, কমান্ড হচ্ছে আনডিবাগ অল, ঠিক আছে। সো এটা এরকম ক্ষেত্রে আপনার জন্য ভালো বুদ্ধি হচ্ছে কি, আগেই করে রাখবেন, রেডি করে রাখবেন। আনডিবাগ কল কমান্ড ধারা কি করবেন, আগেই কপি করে রাখবেন, জাস্ট খালি পেস্ট মারার বুদ্ধি করে রাখবেন, কারণ নাহলে আপনি টাইপ করতে দিবেন, আপনাকে তো বারবার মেসেজ এসে আপনাকে ডিস্টার্ব করবে। এই জন্য আপনাকে ডিবাগ অল দিলেন, আপনি মনে করেন ডিবাগ অল, যখন সব ডিবাগ অল আসবে, দেখেন খেয়াল করেন সব কিছু এখন ডিবাগ অল, বা ডিবাগ অল না দিয়ে ডিবাগ দিয়ে দেন। যে ডিবাগ দিলাম, ডিবাগ দিয়ে আপনি বিভিন্ন প্রোটোকল চালাইলেন, ডিবাগ ক্রিপ্টো, ক্রিপ্টো আই পিসেক, তারপর হচ্ছে ডিবাগ ইআইজিআরপি প্যাকেটস, ইআইজিআরপি দিলেন। এই দেখেন এখন আমরা এফএসএম এই যে দিলেন, দেখেন এখন টাইপ করতে অনেক সময় ঝামেলা হবে, ঠিক না? তাহলে কি করবেন, এখন এখন যে এখান থেকে পেস্ট আছে, আগে তো কপি করাই আছে, পেস্ট মেরে দিয়ে এন্টার দিয়ে দিতে পারবেন, তাহলে অনেক সময় কাজে দিবে। ভাই এখানে না থাকলে নোটপ্যাডে করে নেবেন, বুঝেন নাই? এখানে কাজে না করলে অনেক সময় কি করবেন, নোটপ্যাডে করে রাখবেন, নোটপ্যাড থেকে দিয়ে দেবেন। এই যে ঠিক আছে, আনডিবাগ অল করে এরকম চালাকি অনেক সময় করতে হইতে পারে। দেখেন পেস্টও নিচ্ছে না, খেয়াল করতেছেন? পেস্ট কিন্তু দিচ্ছি, দেখেন, তার মানে পেস্ট করতেও আপনাকে দিচ্ছে না। স্যার আপেরও কাজ করুন। এই যে এখন দেখেন এবার আসছে, এই দেখেন আন ডে বল, এই দেখেন এবার কিন্তু কাজ করছে, দেখছেন? অনেক সময় টাইপিং এ আমরা দ্রুত করতে হবে, টাইপিং করতে গেলেও আপনাকে দ্রুত করতে হবে, যে আন ডে, সো যতটুকু লেখা যায় সর্বনিম্ন আন, দেখেন আন দিয়ে কিছু আছে, আর আন, খেয়াল করেন আন দিয়ে কিন্তু আর কিছু নাই, ইউ দিলে, ইউ দিলে একটাই আসে, তাহলে ইউ দিয়ে আপনি কি করতে পারেন, ইউ দিয়ে অল, ইউ অল দিতে পারেন, যেটা সবচেয়ে শর্টকাট কমান্ড, ইউ দিয়ে অল, বা ইউ এ দেন, তাহলে আরো শর্টকাট, ইউ এ, ইউ এ দিলে হবে না, এ এল দিতে হবে না, এল, হ্যাঁ ইউ এল, ইউ এ এল, ইউ দিয়ে স্পেস দিয়ে এ এল, তাহলে আপনি 3 ওয়ার্ডে হয়ে গেল, তাড়াতাড়ি দ্রুত টাইপ করতে পারবেন। তাহলে এভাবে করে আপনি বন্ধ করে দিতে পারবেন, ঠিক আছে? ইউ স্পেস এল, ক্লিয়ার? তাহলে অল পসিবল ডিবাগিং হ্যাজ বিন টার্নড অফ। তাহলে আমরা এইভাবে করে আমরা বিভিন্ন রকমের ট্রাবল শুটিং পারপাসে ডিবাগটা আমরা দেখতে পারি, মানে প্যাকেট ক্যাপচার করার জন্য, প্যাকেটগুলো দেখার জন্য, আর কিছু না। তারপরে আসেন হচ্ছে ডিটিপি আর ভিটিপি কি জিনিস, দেখেন ডিটিপি ভিটিপিটাকে আমরা উপরে নিয়ে আসি, আজকে আমরা এটাকে উপরে নিয়ে যাচ্ছি, ডিটিপি ভিটিপিটাকে
এই যে দেখেন, এই যে এই সুইচ আছে, এই সুইচ আছে, এই সুইচ আছে, ঠিক কি না? এখানে কটা আছে? তিনটা সুইচ আছে। এই সুইচের মধ্যে দেখেন একটা প্রোটোকল চলে, এটার নাম হচ্ছে ভিটিপি। ভিটিপি মানে ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল। শো ভিটিপি, দেখেন শো ভিটিপি স্ট্যাটাস। তার মানে ভিটিপি বাই ডিফল্ট কি থাকে? রান থাকে, এনাবল থাকে। দেখেন ভিটিপি অপারেশন মোড কি থাকে? সার্ভার থাকে, বাই ডিফল্ট সার্ভার মোডে চলে ভিটিপির মোডটা। তার মানে ভিটিপির মোড হচ্ছে তিনটা। ভিটিপির মোড হচ্ছে তিনটা, একটা ভিটিপির মোড অপারেশন হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে ট্রান্সফারিং। একটা সার্ভার, একটা ক্লায়েন্ট, একটা হচ্ছে ট্রান্সফারিং। এই তিনটা মোডে কাজ করে। ক্লিয়ার? তাহলে সার্ভার মোডে বাই ডিফল্ট থাকে। তাহলে সার্ভারের কাজ কি? সার্ভারের কাজ হচ্ছে আপনার ক্লায়েন্টকে ভিলেন গুলো প্রোভাইড করবে। সার্ভারের কাজ হচ্ছে ক্লায়েন্টকে ভিলেন গুলো প্রোভাইড করবে। তাহলে যদি একটা থাকে সার্ভার আর বাকিগুলো ক্লায়েন্ট থাকে, তাহলে আপনাকে ভিলেন আপনি একটা সুইচে কনফিগার করলেই হবে। মানে একটা সেন্ট্রাল সুইচকে সার্ভার হিসেবে কনফিগার করলেন, সেখানে ভিলেন গুলো তৈরি করলেন। তাহলে যেগুলোকে ক্লায়েন্ট হিসেবে কনফিগার করবেন, সেখানে অটোমেটিক ভিলেন গুলো কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে অ্যাজ এ ক্লায়েন্ট। তাহলে ওই ভিলেন সার্ভার থেকে সে ভিলেন গুলো নিয়ে নেবে, তৈরি করে নেবে। এটা হচ্ছে ভিলেন মোড, সার্ভার আর ক্লায়েন্টের বিষয়। আরেকটা কি আছে? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের বিষয়টা হচ্ছে আবার কি হলো? আপনারা হাত থেকে সরান, দূরে রাখুন, দূরে রাখুন। এটা হাতের কাছে না রেখে দূরে রাখুন। হ্যাঁ, দূরে রাখুন, তাহলে আর সমস্যা হবে না। তাহলে এবার বুঝেন, একটা হলো সার্ভার মোড। তাহলে সার্ভারের কাজ হচ্ছে কি? ভিলেন দিবে। সার্ভার মোড কি করবে? দিবে। কাকে দিবে? ক্লায়েন্টকে। যে সুইচটা ক্লায়েন্ট মোডে থাকবে তাকে দিবে। আর হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে সার্ভার থেকে নিবে, তাই তো? এই তো বিষয়। আরেকটা মোড কি বললাম? ট্রান্সপারেন্ট মোড। তাহলে ট্রান্সপারেন্ট মোডে হচ্ছে ভিলেন নিবেও না, ভিলেন দিবেও না। সেই ইন্ডিভিজুয়াল সুইচ হিসেবে কাজ করবে, স্ট্যান্ড অ্যালোন সুইচ হিসেবে কাজ করবে। তার সাথে কোনো কারো কানেকশন থাকবে না। এই হচ্ছে মূল বিষয়। আর এখানে দেখেন যে ভিটিপির মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট জিনিস, 2 নম্বর অপশনটা, ম্যাক্সিমাম ভিলেন সাপোর্টেড লোকালি 255টা। তার মানে এই সুইচে আপনি 255টা পর্যন্ত ভিলেন তৈরি করতে পারবেন। তাহলে ভিলেন সুইচ কেনার আগে কিন্তু এই ইনফরমেশনটা যাচাই করে সুইচ কিনতে হবে আপনাদের, মনে রাখবেন। কথা বোঝা গেছে? আপনি যে সুইচটা কিনতেছেন, এই সুইচে আসলে কতগুলো ভিলেন সাপোর্ট করে, এই জিনিসটা কিন্তু যাচাই করে কেনা উচিত। কারণ তা নাইলে পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। কারণ দেখা যাচ্ছে আপনার অনেক ভিলেন দরকার, আপনার 255 ভিলেন আসলে হবে না, আপনার ইউজার বা কাস্টমার অনেক বেশি। যেমন আমাদের আইএসপি কথা চিন্তা করেন, আমাদের আইএসপিতে তো কয়েক হাজার কাস্টমার থাকে, ঠিক না? 10,000, 20,000, 30,000, 50,000 এরকম কাস্টমার থাকে না? আর কয়েক লাখ কথা থাকে। তাহলে তাদের জন্য কি এত অল্প ভিলেনে হবে? এই জন্য তাদেরকে একটু ভালো মানের সুইচ কিনতে হবে। আর এগুলো নর্মাল ছোটখাটো অফিসের জন্য ঠিক আছে, 255টা ভিলেন এরা। একটা অফিসের কয়টা ভিলেন দেয়? যেন ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি একটা আলাদা আলাদা ভিলেন করতে পারবেন। তো একটা অফিসে ভিলেন ডিপার্টমেন্টই থাকে কয়টা? একটা মনে করেন মার্কেটিং, একটা মনে করেন টেকনিক্যাল, একটা অ্যাকাউন্টস, একটা অ্যাডমিন, একটা এইচআর, বুঝলেন না? একটা মনে করেন ডিরেক্টর ডিপার্টমেন্ট থাকতে পারে, বা দুই একটা কাস্টমার কেয়ার থাকতে পারে, আইএমপিএস থাকতে পারে। তো সর্বোচ্চ কত? 10টা, 15টা, 15টার 20টার বেশি ডিপার্টমেন্ট নর্মালি কোনো অফিসে থাকে না। তো আপনার 255টা ইজ গুড না ছোট একটা অফিসের জন্য। ছোট বলতে মোটামুটি বড় অফিসের জন্য হয় না, অফিস আদালতের জন্য ঠিক আছে, 255টা ইজ গুড। ক্লিয়ার জিনিসটা? তাহলে ভিটিপি কি জিনিস? ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল। ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, এই হচ্ছে ভিটিপি। তাহলে ভিটিপি হচ্ছে আমাদের ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল। এখন দেখেন আমাদের এটা সার্ভার মোডে আছে, আর এখানে দেখেন উপরে যান, এই যে কি বলতেছে, এই যে ভিটিপির ভার্সন আছে দুইটা, একটা হচ্ছে 1 to 2। এই যে ভিটিপি ভার্সন বাই ডিফল্ট কোনটা চলে? 1 চলতেছে। আর ভিটিপির ডোমেইন নেম কোনো আছে? নাই, নাই, খালি। ভিটিপি ডোমেইন নেম দেওয়া আছে? নাই, খালি আছে। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। তাহলে আমরা চাইলে এগুলোকে এটাকে সার্ভার মোডে রাখি, এটাকেই মনে করেন আমাদের সার্ভার বানাইলাম। তাহলে এখন সার্ভারে দেওয়ার আগে আমি দেখলাম শো ভিলেন। দেখেন শো ভিলেন, বাই ডিফল্ট যে ভিলেন থাকে একটা, ভিলেন 1 তৈরি করা আছে। আর এগুলো তো বাই ডিফল্ট ভিলেন থাকে, ঠিক না? তাহলে ডিফল্ট ভিলেন ছাড়া কোনো বাইরে কোনো ডিফল্ট ভিলেন এখানে নাই, ঠিক আছে তো? ক্লিয়ার তো? আর মোড হচ্ছে সার্ভার, ক্লিয়ার? আর ডোমেইন নেমটা আমরা দিয়ে দিতে পারি এখানে চাইলে, ভিটিপি ডোমেইন নেম, ভিটিপি ডোমেইন নেম।
বা বিটিপি ডোমেইন। বিটিপি ডোমেইন দিলাম, আমরা কি দিলাম comit.com। তাহলে আমাদের কি হয়ে গেল, চেঞ্জিং ভিটিপি ডোমেইন নেম ফ্রম নাল টু comit.com। নাল মানে কিছু ছিল না আর কি, নাল মানে কি খালি, খালি ছিল আগে, এখন এটা comit.com হয়ে গেল ডোমেইন নেমটা comit.com। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে গেলাম আমরা শো ভিল্যান, শো বিটিপি স্ট্যাটাস। এই দেখেন এখন কি দেখায়, বিটিপি ডোমেইন নেম কি দেখায়, এই যে comit.com। আর মোড কি আছে, সার্ভার ইস্যু, ঠিক না? এই তো। এখন আমি যদি চাই এটা মোড চেঞ্জ করব, সেটাও করা যাবে এখান থেকে। দেখেন এই যে ভিটিপি মোড ট্রান্সপারেন্ট, দেখেন এই সেটিং ডিভাইস টু ভিটিপি ট্রান্সপারেন্ট মোড, কি হয়ে গেল, ট্রান্সপারেন্ট মোড হয়ে গেল। তাহলে এখানে দেখেন শো ভিটিপি স্ট্যাটাস, দেখেন মোড কি আসলো, ট্রান্সপারেন্ট, ক্লিয়ার। আর এখানে comit। সো আমরা চাইলে এইভাবে করে আবার মোড চেঞ্জ করে ফেলতে পারি। তাহলে ভিটিপি মোড এখন ক্লায়েন্ট করে দিই, ক্লায়েন্ট। তাহলে কি হয়ে গেল, এটা ক্লায়েন্ট হয়ে গেল। বাই ডিফল্ট কি ছিল, সার্ভার, দেখেন এখন ক্লায়েন্ট, ক্লিয়ার। তাহলে আমরা চাইলে বাই ডিফল্ট থাকে সার্ভার, আমরা চাইলে ভিটিপি কে মোডকে ক্লায়েন্ট করতে পারি, সার্ভার করতে পারি, যেটা ইচ্ছে করতে পারি। তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা যাচ্ছি, এটাকে সার্ভার বানিয়ে দিয়ে চাচ্ছি, তাহলে সার্ভার হিসেবেই থাকুক। আমরা আবার চেঞ্জ করি, ভিটিপি মোড সার্ভার, হয়ে গেল সার্ভার। শো ভিটিপি সার্ভার, তাহলে comit হয়ে গেল, আমরা সেভ দিয়ে দিলাম WR। আর আমরা ওই যে দেখেন এখন এখানে দেখেন, এখানে এটা দেখলে বুঝতে পারবেন, দেখেন ম্যাক্সিমাম ভিলেন সাপোর্টেড লোকালি কয়টা, 255টা। আর নাম্বার অফ এক্সিস্টিং ভিলেন কয়টা আছে, 5টা। 5টা অলরেডি তৈরি করা আছে, এটা ডিফল্ট ভিলেন আর কি, যেগুলো ডিফল্ট গুলো তৈরি করা আছে। এই তাহলে এটা হচ্ছে আমাদের সুইচ 0। এবার আসেন আমরা এই সুইচে বানাই, এই সুইচকে কি করবো এখন, আমরা ক্লায়েন্ট করব। এটাকে করব ক্লায়েন্ট। দেখেন শো ভিটিপি স্ট্যাটাস, সার্ভার হিসেবে বাই বললাম না, বাই ডিফল্ট কি থাকে, সার্ভার থাকে, বাই ডিফল্ট সবাই সার্ভার থাকে। সো এই জন্য সমস্যা আর কি, জন্য এটা কি করতে হবে, সার্ভারকে ক্লায়েন্ট করতে হবে। তার আগে কি করতে হবে, এখানে বিটিপি ডোমেইনটা চেঞ্জ করতে হবে, ঠিক না? বিটিপি ডোমেইন কি করতে হবে, comit.com, btp.com, com.com। তারপরে কি করতে হবে, বিটিপি মোড, বিটিপি মোড কি করতে হবে, ক্লায়েন্ট। তাহলে এখন এটা ক্লায়েন্ট হয়ে গেল, ওটা সার্ভার হলে এটা ক্লায়েন্ট হয়ে গেল। দেখেন শো ভিটিপি স্ট্যাটাস, দেখেন বিটিপি ডোমেইন নেম comit.com, বিটিপি অপারেশন মোড এত, যে ম্যাক্সিমাম ভিলেন সাপোর্টেড লোকাল 255, নাম্বার অফ এক্সিস্টিং ভিলেন 5, ক্লিয়ার। এই হয়ে গেল। এখন দেখেন আমরা ওই সুইচে যাচ্ছি, আবার ওই সুইচে গিয়ে আমি একটা ভিলেন তৈরি করলাম। দেখেন ভিলেন নাম্বার তো 1 ছিল কত, 1। নাহলে আবার দেখে নিন, আপনার যদি কনফিউশন থাকলে দেখে নেন। শো ভিলেন, দেখেন খেয়াল করেন, শো ভিলেন, কনফিউশন দূর করাই ভালো। দেখেন শুধু আছে কি ভিলেন 1, তারপরে 102, আর মাঝখানে আর কোনো ভিলেন নাই কিন্তু। তাহলে আর শো ভিটিপি স্ট্যাটাস কি আছে, দেখেন এই যে 5টা, ঠিক না? এখানে 5টা, এখানে 255টা, ঠিক আছে তো? এবার আমরা নতুন ভিলেন তৈরি করি, খেয়াল করেন কনফিগ ভিলেন 2, তারপরে নামও দিয়ে দিই, একটা নাম দিলাম মনে করেন রাহাত। তারপরে ভিলেন কত 3, নেম দিলাম মনে করেন সাব্বির, সরি সাব্বির নাম বানান বলেছি, ঠিক আছে? দুজনের নাম 2টা ভিলেন দিয়ে দিলাম। তাহলে একজন কি হলো, রাহাত, একজন সাব্বির, 2টা ভিলেন পেয়ে গেলেন আপনাদের, ঠিক আছে তো? এখন আসেন আমাদের এখানে শো বিটিপি স্ট্যাটাস, দেখেন এখন কি বলে, ভিলেন কিন্তু 7টা হয়ে গেছে। তাহলে আমাদের ভিলেন তৈরি হয়ে গেছে, কিন্তু শো ভিলেন দিয়েও দেখতে পারি আমরা, শো ভিলেন। এই দেখেন 2 নম্বর ভিলেন কার, রাহাত, আর 3 নম্বর ভিলেন সাব্বির হয়ে গেছে। এবার দেখেন আমরা ক্লায়েন্ট সুইচে যাই, দেখি হয়েছে কিনা তৈরি, ঠিক না? তাহলে আমরা জানি কি ক্লায়েন্ট সুইচে অটোমেটিক তৈরি হয়ে যাওয়ার কথা। দেখেন এখনো হয়েছে, এখনো হয়নি, একটু সময় সময় লাগে। আর আরেকটা কারণ না হইতে পারে, কি কারণে হইতে পারে না, ওই যে আপনার যে সুইচের সাথে যে কানেকশনটা, ওটাকে কি করতে হবে, নো কি করতে হবে বলেন, সুইচ টু সুইচ কানেকশন কি করতে হবে বলেন দেখি, কে বলতে পারবেন দেখি, কার মনে আছে আমি দেখতে চাই।
কি করতে হবে? মোড, সুইচ মোড, মোড কি করতে হবে? সার্ভার আর ক্লায়েন্ট করতে পারে। ট্রাঙ্ক করা ট্রাঙ্ক করতে হবে। ভেরি গুড আনসার। তাহলে এখানে ট্রাঙ্ক করে দিতে হবে। ট্রাঙ্ক না করলে এখানে ওই ভিলেনগুলা পাস হবে না। এই জন্য ট্রাঙ্ক কোডের কাজই হচ্ছে মাল্টিপল ভিলেন পাস করা। তাহলে আমি তো ভিলেন তো পাস করবো, এখন তাহলে পাস করতে হলে কি ট্রাঙ্ক করতে হবে না? তাহলে আমাকে আপলিঙ্ক পোর্টটাকে ট্রাঙ্ক করে নিতে হবে। এখানে পোর্ট কত আমার? 4 নাম্বার। দেখেন ওই পাশে 4, ওই সুইচে 4, এখানকার 1। এই দুইটা পোর্টকে আমার ট্রাঙ্ক ঘোষণা করতে হবে, তাহলে কিন্তু ভিলেনটা পাস হবে না, এই সুইচ থেকে এই সুইচে আসবে না। ইন্টারফেস F0/4 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ট্রাঙ্ক করে দিলাম। এই পাশেও আমি এখন করে দিব। আবার এই পাশে না করলেও হয়, শুধু এক সাইডে করলেও আরেক পাশ ট্রাঙ্ক অটোমেটিক কি হয়? হয়ে যায়। একটু অপেক্ষা করি, আগে দেখি আপ হোক, তারপর আমরা একটু অপেক্ষা করি। এক সাইড করলাম আমরা, আরেক সাইড কিন্তু করলাম না। এক সাইড আমরা করলাম, আরেক সাইড করলাম না। ওই দেখেন এখন অরেঞ্জ আছে, অরেঞ্জটা সবুজ হবে। তারপরে আমরা আবার চেক করি। সবুজ দিচ্ছে না কেন? একটু সময় নেই কেন? হ্যাঁ, এক পাশ সবুজ হচ্ছে, তো হয় না, কিন্তু হয় না, ঠিক কিনা? নরমালি কিন্তু এরকম হয় না। নরমালি কি হয়? দুই পাশেই সময় নিচ্ছে অনেক। বসানো উঠতেছে নাকি কারেন্ট আছে? দেখেন শো ভিটিভি দেখেন হয়ে গেছে, কিন্তু খেয়াল করেন কি হয়ে গেছে? 7টা, মানে ক্লায়েন্ট সুইচে 7টা হয়ে গেছে। এই যে ক্লায়েন্ট সুইচ যে 7টা, তাহলে আমরা কিন্তু এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখি শো ভিলেন দিয়ে দেখি। শো ভিলেন দেখেন এই যে রাহাত সাব্বির, ক্লিয়ার? তার মানে এখন ওইখানে আবার দিলে আবার এখানেও চলে আসবে। আরেকটা তৈরি করি সার্ভারে গিয়ে আরেকটা তৈরি করি। ভিলেন মনে করেন 6, ঠিক না? করলাম 6 নাম্বার ভিলেনটা তৈরি করলাম। দেখি এখানে আসে কিনা। দেখেন 6 চলে আসছে, দেখছেন? মুহূর্তের মধ্যে, এখনো কিন্তু দেরি হচ্ছে না। ওদিকে তৈরি করতে দেরি, এদিকে ট্রান্সফার হতে আর দেরি হচ্ছে না। ক্লিয়ার? তার মানে এইভাবে আমরা সার্ভার ক্লায়েন্ট করে ইজিলি ভিলেনগুলো এখানে তৈরি করে ফেলতে পারি। এটাকে বলা হয় ভিটিপি, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল। ট্রাঙ্কিং প্রোটোকল, খেয়াল করেন। তার মানে ভিলেন ট্রাঙ্কের মাধ্যমে যাবে, ট্রাঙ্কিং প্রোটোকল কিন্তু, ঠিক আছে? আর আরেকটা কি বললাম? ডিটিপি। একটা ছিল ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। ওটা কি? ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। তার মানে আমি এক পাশে পোর্টকে ট্রাঙ্ক করছি, আরেক পোর্ট কি হলো? অটোমেটিক ট্রাঙ্ক হয়ে গেছে। এটাই হলো ডিটিপি। এবার বুঝছেন জিনিসটা? ডিটিপি কি জিনিস? ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। তার মানে এক পাশ যদি ট্রাঙ্ক হয়, আরেক পাশ অটোমেটিক সেটাকে ফলো করে ট্রাঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে ডিটিপি। আর বিটিপি হচ্ছে অটোমেটিক ভিলেন গুলো পাস করবে এক সুইচ থেকে আরেক সুইচ, বাট আপনাকে মোড থাকতে হবে সার্ভার এবং ক্লায়েন্ট। আর ট্রান্সপারেন্ট থাকলে সেটা কোনো পাস হবে না। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। যেমন আসলে আমরা একটা কনফিগার করে দেখি। আমরা এখানে একটা কি করব? মাঝখানে একটা ট্রান্সপারেন্ট মোডে সুইচ দিয়ে দিব। দেখেন এই যে এই সুইচটাকে আমরা এখন ট্রান্সপারেন্ট সুইচের একটা সুইচ বানাবো, বাট এই সুইচে কোনো ভিলেন আসবে না। ট্রাঙ্ক সবই করব আমরা, ঠিক আছে? আমরা কি করব? সুইচ পোর্ট ট্রাঙ্কও করব, সবই করব, কিন্তু আমরা এখানে ভিলেন আসবে না। ইন্টারফেস F0/5 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আমরা ডোমেইন নেমও দিয়ে দিব, সবই দিব, শুধুমাত্র ট্রান্সপারেন্ট মোড করব। কি ট্রান্সপারেন্ট? দেখেন ভিলেন ভিটিপি ডোমেইন com/it, সরি com/it.com, তারপরে হচ্ছে ভিটিপি মোড হচ্ছে কি ট্রান্সপারেন্ট, ঠিক আছে? সো ভিটিপি স্ট্যাটাস এই যে com/it.com ট্রান্সপারেন্ট, পাঁচটাই আছে, ঠিক আছে? সো একটু অপেক্ষা করেন, সবুজ হোক, তারপরে দেখি আমাদের ভিলেনটা আসে কিনা। বাই ডিফল্ট ট্রান্সপারেন্ট করে আসবে না, এটাই হবে।
যেহেতু সে ট্রান্সপারেন্ট সেখানে কোনো ভিলেন আসার কথা না, সবুজ হোক কথা। হয়ে গেছে আমাদের, সবুজ হয়ে গেছে। এখন অপেক্ষা করে আমরা দেখি, চেক করে দেখেন পাঁচটাই আছে, ঠিক কিনা? আশা আসলে তখনই চলে আসতো, সবুজ হয়ে যাওয়ার কথা, বাট তখন লাগবে না। আমরা আরেকটা ভিলেন তৈরি করে দেখতে পারি, ঠিক না? এখানে ভিলেন তৈরি করি একটা, ভিলেন 10, সরি ভিলেন 10। এবার ওই সুইচেও আসছে কিনা দেখি, ভিলেন 10, ঠিক কিনা? ভিলেন 10 চলে আসছে সঙ্গে সঙ্গে, ঠিক কিনা? তো দেরি হয়েছে? কোনো দেরি নেই কিন্তু, এখানে দেখেন আসছে, কোনো এখানে আসবে না। তার মানে ট্রান্সপারেন্ট মোডে ভিলেন আসবে না, ঠিক আছে? তার মানে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে ভিলেন আদান প্রদান হবে। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে ট্রাঙ্ক মোড ছাড়া আরেকটা মোডের নাম কি বলেন? সুইচ পোর্টের মোড কি? অ্যাক্সেস, ঠিক না? অ্যাক্সেস মোড, যেটা দিয়ে আমাদের শুধুমাত্র একটা ভিলেনই পাস হবে, এটা হচ্ছে অ্যাক্সেস মোড, যেটা বাই ডিফল্ট, যেটা বাই ডিফল্ট মোড থাকে এটাই, বেশিরভাগ সময় অ্যাক্সেসই থাকে। আর ট্রাঙ্ক করলে সেখান থেকে মাল্টিপল ভিলেন পাস হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়া। তাহলে বলেন এবার, আরে সেটা বন্ধ করে দিলাম, সেভ করি এটাকে, এটা কোথায়? এটা না?